ব্যাপারটা আমরা লাস্ট যেটা করেছিলাম গ্রাফিক্যাল মেথড, আজকে আমরা মেন থিওরিটিক্যাল পার্টগুলোই আস্তে আস্তে ঢুকবো, দেখি কি হয়। ব্যাপারটা কেমন, একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম আমরা কি দেখলাম, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের যে জেনারেল ফর্ম সেটা হচ্ছে এই জিনিসটা দেখলাম, যে ম্যাক্স অর মিন ম্যাক্সিমাইজেশন বা মিনিমাইজেশন অফ জেড থাকবে, ইজ ইকুয়াল টু কোনো না কোনো একটা এক্সপ্রেশন, তাই তো? দেখা যাচ্ছে না। ও হ্যাঁ দেখা যাচ্ছে, ঠিক আছে স্যার। দেখা যাচ্ছে না কেন? হ্যাঁ দেখা যাচ্ছে স্যার, আসলে স্ক্রিনের জন্য দেখতে পাচ্ছিলাম। সাবজেক্ট টু সাম কন্ডিশন, কন্ডিশন গুলো কেমন, কিছু কন্ডিশন গ্রেটার ইকুয়াল টু থাকতে পারে, কিছু কন্ডিশন লেস ইকুয়াল টু থাকতে পারে, কিছু কন্ডিশন ইকুয়াল টু থাকতে পারে, যা খুশি আইদার গ্রেটার ইকুয়াল টু আর লেস ইকুয়াল টু, এই ফর্মে কন্ডিশন গুলো গিভেন থাকে, তাই তো? মিনিমাইজ আর ম্যাক্সিমাইজ জেড একটা অবজেক্টিভ ফাংশন সাবজেক্ট টু সাম কন্ডিশনস, তাই তো? এই কন্ডিশনস গুলোকে কনস্ট্যান্ট বলে। এবার এই কন্ডিশনস গুলোর কটা থাকবে, কটা থাকবে, একটা থাকতে পারে, দুটো থাকতে পারে, পাঁচটা থাকতে পারে। নাম্বার অফ ভেরিয়েবলস যেটা কটা থাকতে পারে সেটাও ডিপেন্ড করবে, ঠিক আছে, প্রবলেমটার উপর। তাহলে ম্যাক্সিমাইজেশন বা মিনিমাইজেশন জেড বলতে আমরা বলবো অপটিমাইজেশন অফ জেড ইন জেনারেল, অপটিমাইজ করবো জেড, ম্যাক্সিমাইজ করা অথবা মিনিমাইজ করা মানে অপটিমাইজ করা, অপটিমাইজ জেড সাবজেক্ট টু সাম কন্ডিশন, ঠিক আছে? এবার দেখ, আমরা যদি উদাহরণ হিসাবে নিই, ধর ফর এক্সাম্পল খুব সিম্পল উদাহরণ, প্রথমে ম্যাক্স অফ জেড ইকুয়াল টু 2x1 plus x2 subject to x1 minus 2x2 less than equal to 5, তারপর আছে x1 plus x2 less than equal to 10, আমাদের x1 x2 greater equal to 0। এই যে সিম্পল একটা ছোট সিম্পল একটা প্রবলেম আমি নিয়েছি, বোঝা গেল? এইবার এটাকে কাজ কি, এই প্রবলেমটাকে প্রথমে সলভ করার জন্য একটা নির্দিষ্ট ফর্মে লেখা হয়। নির্দিষ্ট ফর্মে লেখা হয় বলতে কি, আমরা সাধারণত এই লেস দ্যান ইকুয়াল টু বা গ্রেটার ইকুয়াল টু দিয়ে যদি সলভ করার চেষ্টা করি, কি একটা রিজিয়ন পাবো, যে এই কন্ডিশন মানে একটা, সেটা একটা গ্রাফিক্যালি আমরা দেখলাম। আচ্ছা 1 মিনিট দাঁড়া, কিছু একটা ডিস্টার্ব করছে আমার, ঠিক আছে? যেটা বলছিলাম না, তাহলে প্রবলেম গুলো কেমন গিভেন থাকবে এই ফরম্যাটে, তাই তো? মানে ম্যাক্সিমাইজ অথবা মিনিমাইজ জেড সাবজেক্ট টু দিস কন্ডিশন, এই ফরম্যাটটা, এটা ম্যাক্সিমাইজ জেড ধরেছি। এবার দেখ এই ইনইকুয়ালিটিস গুলো যদি আমি সলভ করতে চাই, এটা তো নাই তো 2x2 ভেরিয়েবলের জন্য নিয়েছি, তাই না? আমি যদি ইনইকুয়ালিটিস সলভ করতে চাই, আমরা গ্রাফিক্যালি করতে মানে এটা লেস দ্যান মানে কি, কোন একটা পার্টিকুলার দিকটা বোঝাবে, যে এই লাইনটার এই দিকটা, ঠিক আছে, বা এটা লেস দ্যান এটা মানে এই লাইনটার এই দিকটা, এই জিনিসটা বোঝায়। তাহলে এই ইনইকুয়ালিটিস গুলো সলভ করলে আমরা কি দেখতে পাই, আমরা দেখতে পাই যে হচ্ছে একটা একটা ফিজিবল রিজিয়ন পাওয়া যায়, কিন্তু সেটা তাও টু টু ভেরিয়েবলের জন্য ঠিক আছে। আচ্ছা নাম্বার অফ ভেরিয়েবলস যদি এখানে অবজেক্টিভ ফাংশনে নাম্বার অফ ভেরিয়েবলস মোর দ্যান 2 হতো, ঠিক আছে তো, নাম্বার অফ অবজেক্টিভ ফাংশনে ভেরিয়েবল যদি মোর দ্যান 2 হতো তখন কি করতে, তখন তো এটা করতে পারতি না, মানে এই গ্রাফিক্যালি যে সলভ করার পদ্ধতিটা সেটা তোরা করতে পারছি না। যেমন ওই নার্সের অঙ্কটাই করলাম, ওখানে কত ছটা ভেরিয়েবল ছিল আমার যেমন মনে পড়ছে, তো সেটা যদি আমি প্লট করতাম x1 x2 x3 x4 x5 x6, 6 অ্যাক্সিস, 6টা অ্যাক্সিস লাগতো, 6 ডাইমেনশনাল স্পেস লাগতো। আমরা 3 ডাইমেনশনে গ্রাফ করতে পারবো না 6 ডাইমেনশন, তাই না? 3 ডাইমেনশনে আমাদের 3 ডাইমেনশনে গ্রাফ করা সম্ভব নয়। 3 ডাইমেনশনে তাও বুঝিয়ে দেওয়া সম্ভব যে হচ্ছে যে এই ধরনের যদি কন্ডিশনস গুলো থাকে, ধরো যে 3 ভেরিয়েবল আছে x1 minus 2x2 প্লাস x3 দিস লেস ইকুয়াল টু 5 আছে, তাহলে আমরা এটা বলবো যে এটা যদি ইকুয়াল টু 5 ধরে নিই করেসপন্ডিং ইকুয়েশনটা, তাহলে দেখ এটা প্লেন রিপ্রেজেন্ট করে, তাই তো? এবার প্লেন বলতে কি, যে এই প্লেনের লেস দ্যান মানে কি, একটা প্লেন আঁকবো, তার কোন একটা দিক হবে,
আর একটা প্লেন আঁকবো, তার কোন একটা দিক হবে, এই ব্যাপারগুলো হবে, কিন্তু তার পরবর্তী ডাইমেনশন সেটা বোঝানোও সম্ভব নয়। ঠিক আছে, তার মানে কি, নাম্বার অফ ভেরিয়েবলস যদি বেশি হয়, আমরা যে মেথডে সলভ করেছি গ্রাফিক্যালি, সেই মেথডে 2 ভেরিয়েবলস এর বেশি হলে আর সম্ভব নয়। তাহলে আমার লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম মানে তো এরকম নয় যে অনলি 2 ভেরিয়েবলস গিভেন থাকবে, নাম্বার অফ ভেরিয়েবলস মোর দ্যান 2 হতে পারে। ইন দ্যাট কেস তো তোকে তো সলভ করতে হবে যে আমরা কিভাবে সলভ করব, তাই নয় কি? সেক্ষেত্রে কি করা হয়, দেখ এইটাকে এইভাবে দেখ। আর একটা জিনিস দেখ, আমরা অলরেডি দেখে নিয়েছি সলিউশন গুলো কি হয়। সলিউশন গুলো এইগুলো দিয়ে যে যদি 2 ডাইমেনশনের কথাই বলি, যে স্ট্রেট লাইন হয়, এই স্ট্রেট লাইনের ইন্টারসেক্টিং পয়েন্টস গুলো, এই যে এইটা 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 আর এইটা, এই চারটে কন্ডিশন স্যাটিসফাই করে যে রিজিয়ন পাওয়া যায়, সেই রিজিয়নের কর্নার পয়েন্টস গুলো। আচ্ছা, কর্নার পয়েন্টস গুলো কি? আমি যদি ছবিটা আবার ভাবার চেষ্টা করি, এই চারটে কন্ডিশন স্যাটিসফাই করে ধর এই লাইন গুলো পেয়েছি, দেন এটা ফিজিবল রিজিয়ন। এই ফিজিবল রিজিয়নে দেখ এই কর্নার পয়েন্টস গুলো অ্যাকচুয়ালি কি, কর্নার পয়েন্ট গুলো ওই যে এই কর্নার পয়েন্ট গুলো এই চারটে যে লাইন ইকুয়াল টু করলে যে লাইন হবে তাদের ইন্টারসেক্টিং পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা এই কনসেপ্টটাই যদি আমি হচ্ছে 2 ডাইমেনশন থেকে 3 ডাইমেনশনে নিয়ে যাই, তাহলে কি দাঁড়াবে, যে এর করসপন্ডিং যে হচ্ছে এই ব্যাপারগুলো হবে, তার কর্নার পয়েন্টস গুলো হবে, সেই কর্নার পয়েন্টস গুলোর তোর হচ্ছে মানে ইন্টারসেক্টিং যে পয়েন্টস গুলো হবে এইগুলো থেকে। ঠিক আছে, এটা দুটো, এই কর্নার পয়েন্টস গুলোই হবে সলিউশন, তাই তো? মানে 3 ডাইমেনশন 4 ডাইমেনশনে যদি আমি ভাবি যে হচ্ছে ওইখানে যদি এরকম একটা ছবি আঁকতে পারতাম, তাহলে ইন দ্যাট কেস সেখানে কর্নার পয়েন্ট ছিল। এবার দেখ এইগুলো তো সব লেস দ্যান ইকাল টু বা গ্রেটার ইকাল টু কিছু একটা সিম্বল গিভেন থাকবে। ফার্স্ট কাজ হচ্ছে যে ম্যাক্সিমাইজ বা মিনিমাইজ জেড গিভেন যেটা থাকবে, যে 2i x1 প্লাস x2, এই যে ম্যাক্সিমাইজ বা মিনিমাইজ জেড যেটা গিভেন, এইটাকে তোর হচ্ছে এই ইনইকুয়ালিটি গুলোকে ইকুয়ালিটি ফর্মে লেখা। এই দুটো নিয়ে সমস্যা নেই, এই দুটো তো হচ্ছে বলা হয় ভেরিয়েবলের উপর কন্ডিশন দুটো কি সেটা বলার জন্য বলা হয়, ভেরিয়েবলটা পজিটিভ নেগেটিভ না আনরেস্ট্রিক্টেড সেটার জন্য। কিন্তু মেন ব্যাপার এই যে দুটো কনস্ট্যান্ট আছে এইগুলোকে ইকুয়ালিটিতে করা হয়। x1 মাইনাস 2x2 এটা লেস দ্যান 5 আছে, তাহলে এটা যদি ইকুয়াল টু 5 লিখতে হয়, তাহলে এখানে কিছু অ্যাড করতে হবে। পরেরটাও দেখ, x1 প্লাস x2 এটা লেস দ্যান ইকুয়াল টু 10 আছে, তাহলে এখানেও যদি হচ্ছে ইকুয়াল টু 10 করতে হয়, তাহলে কিছু অ্যাড করতে হবে। বোঝা গেল? অ্যাড করলে 10 হবে। আবার কিছু কনস্ট্যান্ট এরকম, এটা যেমন দুটোই লেস দ্যান ইকুয়াল টু ধরেছিলাম, তাই কিছু অ্যাড করলে মানে এটা হয় আর x1 x3 x4 আবার গ্রেটার ইকুয়াল টু 0, পজিটিভ কোনো সংখ্যা অ্যাড করলেই তবে ইকুয়াল টু হবে, কারণ এই লেফট হ্যান্ড সাইডের মানটা 5 এর থেকে ছোট, এই লেফট হ্যান্ড সাইডের মানটা 10 এর থেকে ছোট, দেয়ারফর কিছু অ্যাড করলে এটা ইকুয়ালিটি আসবে। এখানেও দেখ কিছু অ্যাড করলে এটা ইকুয়ালিটি আসবে। তার মানে এই যে অ্যাড করছি নতুন যে একটা সংখ্যা বা এটা ভেরিয়েবল বলছি, এই নতুন ভেরিয়েবল যে দুটো অ্যাড করছি এই দুটোকে বলা হয় স্ল্যাক ভেরিয়েবলস। ঠিক আছে, মানে স্ল্যাক ভেরিয়েবল বলে এটাকে বলা হয় স্ল্যাক ভেরিয়েবল। ঠিক আছে, এই দুটোকে বলা হয় স্ল্যাক ভেরিয়েবল, মানে হচ্ছে নতুন যে ভেরিয়েবল অ্যাড করছি সেটাকে বলা হয় স্ল্যাক ভেরিয়েবল। মনে থাকবে, যদি ইনইকুয়ালিটি যদি লেস দ্যান ইকুয়াল টু সাইন থাকে, তাহলে যে ভেরিয়েবল গুলো অ্যাড করা হয়, অ্যাড করলে ইকুয়ালিটি সাইন আসবে, তাহলে সেটাকে আমরা স্ল্যাক ভেরিয়েবল বলি। ঠিক আছে, কিন্তু ধর ম্যাক্সিমাইজেশন বা মিনিমাইজেশন কি প্রবলেম থাকলো এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ঠিক আছে, তো আমি যদি দেখি যে এই ইনইকুয়ালিটিস গুলো কি আছে, ধরে একটা ইনইকুয়ালিটি আছে x1 মাইনাস 2x2, এটা গ্রেটার ইকুয়াল টু 5, আর দ্বিতীয়টা একই আছে x1 প্লাস x2 দিস লেস ইকুয়াল টু 10, মানে প্রথমটা যা ছিল তাই আছে, দ্বিতীয়টা প্রথমটা গ্রেটার ইকুয়াল টু করলাম, দ্বিতীয়টা এটা করলাম। ইন দ্যাট কেস তোকে কি করতে হবে, এই লেফট হ্যান্ড সাইডটা রাইট হ্যান্ড সাইডের থেকে বড়, রাইট হ্যান্ড সাইড থেকে বড়, বোথ সাইড যদি ইকুয়ালিটি করতে হয়, তাহলে এখানে কিছু কি করতে হবে, কিছু বিয়োগ দিতে হবে, কিছু সংখ্যা বিয়োগ দিতে হবে। তাহলে x1 মাইনাস 2x2 মাইনাস x3 দিস ইকুয়াল টু 5 লিখতে পারবো। আবার এটা যেহেতু ছোট, ইন দ্যাট কেস এটা থেকে লিখতে পারবো x1 প্লাস x2 প্লাস x4, মানে কিছু যোগ করতে হবে তবেই তো 10 হবে।
তাহলে এই যে ইনইকুয়ালিটিস গুলোকে ইকুয়ালিটি বানাতে গেলে আইদার কিছু যোগ করতে হবে, অ্যাড করতে হবে, অথবা কিছু বিয়োগ করতে হবে। ঠিক আছে, হিয়ার x3 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 এন্ড x4 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। ঠিক আছে, এখানে দেখ যেহেতু লেফট হ্যান্ড সাইডটা রাইট হ্যান্ড সাইড থেকে বড়, তাহলে কিছু বিয়োগ করলে ইকুয়ালিটি আসবে। এখানে যদি লেফট হ্যান্ড সাইডটা রাইট হ্যান্ড সাইড থেকে ছোট, তাহলে কিছু যোগ করলে তো ইকুয়ালিটি আসবে। ঠিক আছে, তো এই যে যখন বিয়োগ যোগ করা হবে কোনো ভেরিয়েবল, সেটাকে বলা হয় স্ল্যাক ভেরিয়েবল, সেইগুলোকে বলা হবে স্ল্যাক ভেরিয়েবল। আর যখন বিয়োগ করা হবে কোনো ভেরিয়েবল, সেটাকে বলা হয় সারপ্লাস ভেরিয়েবল। ঠিক আছে, তো এটা চ্যাপ্টার 3 তে আছে, স্ল্যাক এন্ড সারপ্লাস ভেরিয়েবল। মনে রাখবে, কিছু ভেরিয়েবল যদি যোগ করা হয় সেটাকে বলা হয় স্ল্যাক ভেরিয়েবল, আর কিছু ভেরিয়েবল যদি বিয়োগ করা হয় এটাকে বলা হয় সারপ্লাস ভেরিয়েবল। বোঝা যাচ্ছে? এবং হচ্ছে যে কোনো লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমে সে ম্যাক্সিমাইজ জেড এন্ড মিনিমাইজ জেড যাই থাক না কেন, সেটাকে এইরকম ভাবে তোর যে কিছু ভেরিয়েবল অ্যাড করে ইনইকুয়ালিটি গুলোকে ইকুয়ালিটি বানিয়ে নেওয়া সম্ভব। ঠিক আছে, ইনইকুয়ালিটি গুলোকে ইকুয়ালিটি বানিয়ে নেওয়ার পর আমাকে তোর হচ্ছে সলভ করতে হবে। বুঝে গেল? এটা হচ্ছে ফার্স্ট কাজ। মানে হচ্ছে এখানে যে টাইপেরই প্রবলেম থাকুক না কেন, প্রথম কাজ হচ্ছে ইনইকুয়ালিটিস গুলোকে ইকুয়ালিটি বানানো। ঠিক আছে, প্রথম কাজ হচ্ছে আমার ইনইকুয়ালিটি গুলোকে ইকুয়ালিটি বানানো। এটা এটা এখানে এই চ্যাপ্টার 3 তে অঙ্কের কিছু নেই। ঠিক আছে, চ্যাপ্টার 3 তে অঙ্কের কিছু নেই। এবার এগুলোকে তোকে সলভ করতে হবে, মানে মানে এইবার এই ফর্মে লেখার পর তোকে সলভ করতে হবে। এখানে যদি প্রবলেম বলিস, ওই দেখবি হচ্ছে প্রবলেম গুলো ওইভাবেই বলা আছে যে হচ্ছে কিভাবে স্ল্যাক সারপ্লাস অ্যাডজাস্ট করে ভেরিয়েবল গুলোকে লেখা হবে। আচ্ছা, আর একটা জিনিস এখানে তোর থাকে হচ্ছে তোর হচ্ছে বলছি তোর কিছু ভেরিয়েবল, যেমন আমরা ম্যাক্স অফ জেড ইকুয়াল টু আমরা যেটা লিখছি, ম্যাক্স অফ জেড আমরা যেটা লিখছি যে কোনো একটা অবজেক্ট হলো 2x1 মাইনাস x2 সাবজেক্ট টু যে x1 মাইনাস 2x2 লেস দ্যান ইকুয়াল টু 5, x1 প্লাস x2 লেস দ্যান ইকুয়াল টু 10। এটা লিখলাম তো, উইথ আমি বললাম x1 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। x2 বললাম না, x2 কি বললাম না, মানে x1 ভেরিয়েবলটা পজিটিভ বললাম। ঠিক আছে, তো x2 ভেরিয়েবল সম্বন্ধে আমি কিছু বললাম না। x2 ভেরিয়েবল সম্বন্ধে যদি আমি কিছু না বলি, ইন দ্যাট কেস আমার x2 হয়ে যাবে আনরেস্ট্রিক্টেড ইন সাইন। ঠিক আছে, এই আনরেস্ট্রিক্টেড ইন সাইন থাকলেও আবার একটা সমস্যা, আনরেস্ট্রিক্টেড ইন সাইন থাকলে আমরা সলভ করতে পারবো না। এটাকে করতে হবে আনরেস্ট্রিক্টেড ইন সাইন, মানে x2 মে বি নেগেটিভ, x2 মে বি পজিটিভ, কিন্তু আমরা যে মেথডে সলভ করব লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম গুলো, সেই মেথডে যদি আনরেস্ট্রিক্টেড থাকে আমাদের সলভ করার সমস্যা হবে। এই জন্য x2 ভেরিয়েবলটাকে রেস্ট্রিক্টেড করতে হবে। রেস্ট্রিক্টেড ইন সাইন মানে কি, এটাকে পজিটিভ করে নিতে হবে। পজিটিভ করতে গেলে কি করা হয়, এই রকম একটা পুট করা হয়, x2 ইকুয়াল টু x2 ড্যাশ মাইনাস x2 ডবল ড্যাশ, হোয়ার বলা হয় x2 x2 ড্যাশ কমা x2 ডবল ড্যাশ গ্রেটার ইকুয়াল টু 0। আচ্ছা, x2 ড্যাশ মাইনাস x2 x2 দুটো যদি ভেরিয়েবল পজিটিভ ধরি, x2 এন্ড x2 ডবল ড্যাশ, আচ্ছা তাদের বিয়োগফলটা কি হবে, পজিটিভ না নেগেটিভ? এটা এই দুটো পজিটিভ, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? এই ডিফারেন্সটা কি হয়ে যাবে, x2 ড্যাশ মাইনাস x2 ডবল ড্যাশ। হ্যাঁ, তার মানে কি, দেখ আমি এইভাবে লিখলে আমি দুটো ভেরিয়েবলকে পজিটিভ ভাবলাম, বাট আলটিমেটলি x2 জানি না, x2 আবার আনরেস্ট্রিক্টেড, কারণ হচ্ছে এটা পজিটিভ হবে x2 যদি এটা x2 ড্যাশ বড় হয় x2 ডবল ড্যাশের থেকে, এটাই নেগেটিভ হয়ে যাবে যদি x2 ড্যাশ x2 ডাবল ড্যাশের থেকে ছোট হয়ে যায়। কিন্তু আমি যদি if we put x2 dash x2 equal to x2 dash minus x2 double dash where both are positive, তাহলে এই প্রবলেমটা কিসে কনভার্ট হয়ে যাবে, এই প্রবলেমটা দেখে এরকম কনভার্ট হয়ে যাবে, max of z equal to twice x1 minus of x1 minus of x2 dash plus x2 double dash, subject to কন্ডিশনে চলে আসবে x1 minus 2 x2 dash plus 2 x2 double dash less equal to 5, আর এটা হয়ে যাবে x1 plus of x2 dash minus x2 double dash this less equal to 10। এবার লিখতে পারবো, দেখো আর x1 x2 dash x2 double dash
এই সবগুলোই গেটার ইকুয়াল টু 0। বোঝা গেল? দেখ এখানে দেখ x1 পজিটিভ ছিল, x2 আনরেস্ট্রিক্টেড ইন সাইন ছিল, বাট যখন আমি এই কাজটা করে নিলাম, মানে এইরকম পুট করে নিলাম, ইফ উই পুট x2 equal to x2 dash minus x2 double dash, where x2 dash আর x2 double dash both are positive, then প্রবলেমটা কিসে কনভার্ট হয়ে গেল? এইরকম উইথ অল ভেরিয়েবলস এইগুলো হচ্ছে পজিটিভ। ঠিক আছে, ব্যাপারটা লক্ষ্য করেছিস? তাহলে প্রবলেমটা এইবার কি করতে হবে, এটাকে ইকুয়ালিটি বানাতে হবে। ইকুয়ালিটি বানাতে গেলে এখানে একটা অ্যাড করতে হবে, এখানে একটা অ্যাড করতে হবে। অ্যাড কেন করতে হবে? যেহেতু বোথ লেস ইকুয়াল টু সাইন আছে। ঠিক আছে, বোথ লেস ইকুয়াল টু সাইন থাকলে অ্যাড করতে হবে। যে আর মানে যেখানে লেস ইকুয়াল টু সাইন থাকবে সেখানে অ্যাড করতে হবে, যেখানে গ্রেটার ইকুয়াল টু সাইন থাকবে সেখানে বিয়োগ করতে হবে। বুঝা যাচ্ছে? অ্যাড যেটা করা হয় সেটাকে বলা হয় স্ল্যাক ভেরিয়েবল, আর হচ্ছে যেটা বিয়োগ করা হয় সেটাকে বলা হয় সারপ্লাস ভেরিয়েবল। ঠিক আছে, এবার এই অবজেক্টিভ ফাংশনে কি থাকবে সেটা ম্যাটার করে না, সে ম্যাক্সিমাইজ থাক মিনিমাইজ থাক যাই থাক না কেন, সেটা ওই অবজেক্টিভ ফাংশনের মতোই থাকবে। আমি ধর একটা এক্সাম্পল নিচ্ছি, ধর হচ্ছে মিনিমাম জেড ইকাল টু x1 মাইনাস 3x2 প্লাস 2x3। ঠিক আছে, সাবজেক্ট টু আমি বলছি x1 মাইনাস 2x2 মাইনাস x3 দিস লেস ইকাল টু মাইনাস 5। 2 নম্বরটা লিখছি x1 প্লাস x2 মাইনাস x3 মাইনাস এটা গ্রেটার ইকুয়াল টু মাইনাস 2 দিয়ে সাবজেক্ট টু কন্ডিশন সবাই পজিটিভ ধরেছে, x1 x2 x3 দিস গ্রেটার ইকুয়াল টু 0। এবার বল এইটাকে যদি স্ল্যাক এন্ড সারপ্লাস অ্যাডজাস্ট করতে যাই সেটা কেমন দাঁড়াবে? স্ল্যাক এন্ড সারপ্লাস যদি আমাকে অ্যাডজাস্ট করতে হয় কি হয়ে যাবে? এটা মিনিমাইজ জেড লিখবো, মিন জেড ই থাকবে, দিস ইকুয়াল টু x1 মাইনাস 3x2 প্লাস 2x3 থাকলো। সাবজেক্ট টু প্রথম কন্ডিশনটা কি আসবে? প্রথম কন্ডিশনটা x1 minus 2x2 minus x3 plus x4 is equals to minus 5. এক্সপোর্ট, তাহলে এটা আসবে বলছিস? কে বললি তুই? শুভম। হ্যাঁ, এইটা দেখ ব্যাপারটা হচ্ছে তুই যেটা বললি ভুল বললি। ব্যাপারটা হচ্ছে এখানে এই লেস দ্যান ইকুয়ালটা কি, এটা লেস দ্যান সাইন না গ্রেটার দ্যান সাইন ডিপেন্ড করবে এটার উপর। তাহলে তো আমি একই অঙ্কে স্ল্যাক সারপ্লাস যা খুশি করতে পারি না, কোনটাকে স্ল্যাক বলবো কোনটা সারপ্লাস বলবো ওটা তো সমস্যার হয়ে যাবে, তাই তো? এটাকে ফার্স্ট কাজ করতে হবে, লেফট হ্যান্ড সাইডটাকে না পজিটিভ করে নিতে হবে, এই জন্য নেগেটিভ নিয়েছি। প্রথম কথা পজিটিভ করার পর বলবো এটা স্ল্যাক না সারপ্লাস, এটা পজিটিভ করতে হবে, বুঝেছিস তো? এখানে দেখ পজিটিভ, হ্যাঁ, তাহলে প্রথমে এই কনস্ট্যান্টটাকে লিখতে হবে মাইনাস x1 প্লাস 2x2 মাইনাস প্লাস x3, এটা গ্রেটার ইকুয়াল টু 5 হয়ে যাবে। আর এটাকে পজিটিভ করলে x1 প্লাস x2 সরি মাইনাস x2 মাইনাস প্লাস x3 দিস লেস ইকুয়াল টু 2, এটা হয়ে যাবে। এবার দেখ এটা গেটার ইকুয়াল টু হয়ে গেছে, ঠিক আছে তো? গেটার ইকুয়াল টু হয়ে গেছে, গেটার ইকুয়াল টু হওয়ার পর তাহলে এখানে তো বিয়োগ করতে হবে, আর এটা কি হতে হবে? এটা যোগ করতে হবে। তাহলে এই ভেরিয়েবলটা মানে প্রথমে এটা করতে হবে, মানে এই লেফট রাইট হ্যান্ড সাইডটা মাস্ট পজিটিভ করতেই হবে। ঠিক আছে, ওই জন্য আমি গ্রাফিক্যালি করার সময় আমি তোদের ওই নিয়মটাই বলেছিলাম যে এটা পজিটিভ করে নিয়ে করবি, তাই না? সরি, পজিটিভ থাকলে একটা দিক হয়, নেগেটিভ থাকলে একটা দিক হয়। যে কোনো প্রবলেম এলপিপি সলভ করতে গেলে আগে এই রাইট হ্যান্ড সাইডটা মাস্ট পজিটিভ বানাতেই হবে। ঠিক আছে, এটা বানাতেই হবে, এটা না বানালে প্রবলেম হবে না, মানে ফিজিবল সলিউশন আসবে না। ফিজিবল মানে কি? এই সলিউশনের যে ভেরিয়েবল গুলো সেগুলো পজিটিভ, এটা চাপ মানে করা যাবে না, আমরা যেসব মেথডে করব প্রবলেম হবে। তাহলে দেখ আমার কাজ কি, প্রথমে এটাকে রাইট হ্যান্ড সাইড পজিটিভ করে না, পজিটিভ করে নিলে এখানে যেটা কি হতো এটা বিয়োগ করতে হবে, এখানে x4 বিয়োগ করতে হবে, তাই না? x4 বিয়োগ করলে তাহলে ইন দ্যাট কেস হয়ে যাবে, কি হয়ে যাবে, এই অবজেক্টিভ ফাংশন যা ছিল ছিল এখানে হয়ে যাবে মাইনাস x1 প্লাস 2x2 প্লাস x3 মাইনাস x4 দিস ইকুয়াল টু 5। আর দ্বিতীয়টা হয়ে যাবে x1 মাইনাস x2 প্লাস x3 প্লাস x5 দিস ইকুয়াল টু 2। ঠিক আছে, হয় এবার সব লিখতে হবে x1 বা xi গ্রেটার ইকুয়াল টু 0
ফর অল I ইকুয়াল টু 1 2 5 ব্যাপারটা এইটা দাঁড়াবে। বোঝা গেল? তার মানে ব্যাপারটা এই জিনিস। এইবার দেখ অবজেক্টিভ ফাংশনে তুই এবার বলছিস এটা 4 5টা দুটো ভেরিয়েবল এক্সট্রা হয়ে গেল, এখানে করে দে না 0x4 প্লাস 0x5 তাতে কি এসে যায়, মানে আমি এবার সলভ করবো, এবার এই দুটো ইকুয়েশনকে আমি সলভ করব, আমার কাজ কি এবার এই দুটো ইকুয়েশনকে সলভ করা, ঠিক আছে? ইকুয়ালিটি বানানোর পর এই দুটো ইকুয়েশনকে সলভ করা, সলভ করে x1 x2 x3 x4 x5 এর মান বার করা। বুঝা গেল? মান বার করে এখানে বসিয়ে দেখা যে হচ্ছে কার জন্য মিনিমাম হচ্ছে। বুঝেছিস ব্যাপারটা? x1 x2 x3 x4 x5 এই যে ভেরিয়েবল দিয়ে দুটো ইকুয়েশন পেলাম, দেখেছিস এই দুটো ইকুয়েশন পেয়েছি, এই দুটো ইকুয়েশন থেকে আমার এই সব ভেরিয়েবল গুলোর মান বার করে এখানে যদি পুট করে দিস, এবার এবার এখান থেকে কতগুলো মান বেরোবে, এখানে তো অসংখ্য মান বেরোবে, তাই নাকি? কারণটা কি অসংখ্য কেন বেরোবে, ইনফাইনাইট কেন বেরোবে? এখানে দেখ দুটো ইকুয়েশন মাত্র, ভেরিয়েবল কটা, ভেরিয়েবল 5টা। তোরা সিস্টেম অফ ইকুয়েশন সলভ করা তো শিখেছিস নাকি? সিস্টেম অফ ইকুয়েশন, হ্যাঁ স্যার। সিস্টেম অফ ইকুয়েশনে সলভ করতে গিয়ে কি দেখেছিলি যে নাম্বার অফ ভেরিয়েবলস আর নাম্বার অফ ইকুয়েশন যদি সমান থাকে তাহলে একটা সলিউশনও থাকতে পারে, অসংখ্য সলিউশনও থাকতে পারে, আবার নো সলিউশনও থাকতে পারে, ঠিক আছে তো? কিন্তু যদি নাম্বার অফ ভেরিয়েবলস নাম্বার অফ ইকুয়েশনের থেকে বেশি হয় তাহলে কিন্তু সলিউশনের সংখ্যা অলওয়েজ একের অধিক হবে, ঠিক আছে তো? না থাকতে পারে সলিউশন, কিন্তু ইনকনসিস্টেন্ট হয়ে গেলে সলিউশন থাকবে না, কিন্তু একটা সলিউশন পাওয়া যাবে না। সিঙ্গেল সলিউশন পেতে গেলে নাম্বার অফ ইকুয়েশন আর নাম্বার ভেরিয়েবল সমান হতে হবে। যেমন যেটা তোরা নিচু ক্লাসে ইকুয়েশন গুলো সলভ করতি ক্লাস 9-এ, ওখানে দেখবি দুটো ভেরিয়েবল দুটো ইকুয়েশন বা তিনটে ভেরিয়েবল তিনটে ইকুয়েশন, সেক্ষেত্রে ওই জন্য তোদের সলিউশন গুলো তোর কি এসেছিল, মানে যেরকম ওই একটা একটা করে এক্স এর মান একটা ওয়াই এর মান একটা পেতি, বা তিনটে ইকুয়েশন তিনটে ভেরিয়েবল ছিল, এক্স এর মান একটা ওয়াই এর মান একটা জেড এর মান একটা, এরকম পেতি। কিন্তু যদি তিনটে ইকুয়েশন দুটো ভেরিয়েবল থাকতো, যদি সেটাকে সলভ করতে বলা হতো তাহলে সেই সলিউশনটা তোরা করিসনি, ঠিক আছে তো? কিন্তু সেই সলিউশনও করা যায়, সেই সলিউশন করলে নাম্বার অফ সলিউশন বেশি হবে। আচ্ছা, আমি যেটা বলতে চাইছি সলিউশন করা যায়, আমি বলছি তোদের মনে হতে পারে কি করে সলভ করবো। ধর আমি বললাম যে 2x1 মাইনাস x2 প্লাস x3 এটা ইকুয়াল টু 5 বললাম, আর বললাম যে x1 প্লাস x2 মাইনাস x3 দিস ইজ ইকুয়াল টু 2 বললাম, সেটা বলেছি। এবার যদি বলি এটাকে হচ্ছে এটাকে হচ্ছে সলভ, ধর এটা 4 বলেছি, এটাকে সলভ করতে, এটাকে যদি সলভ করতে বলি, আমি বললাম এটাকে সলভ করতে, ঠিক আছে স্যার? এটাকে যদি সলভ করতে বলি তোরা কিভাবে সলভ করবি, ঠিক আছে? এটা সলভ করতে গেলে তুই তো পারছিস, ডিরেক্ট কি পাচ্ছিস যে হচ্ছে এতে তিনটে ভেরিয়েবল, আমার যদি আরেকটা ইকুয়েশন থাকতো আমি তিনটে ভেরিয়েবল আছে তিনটে ইকুয়েশন আছে সলভ করার চেষ্টা করতাম, ঠিক আছে? আচ্ছা সলিউশন মানে কি? এই দুটো ইকুয়েশনের সলিউশন মানে x1 এর x1 x2 এন্ড x3 এর মান বার করতে হবে, তাই তো? x1 ইকুয়াল টু কত, x2 ইকুয়াল টু কত, আর x3 ইকুয়াল টু কত, এই তিনটে মান বার করতে হবে, তাই তো? সলিউশন মানে কি? ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, ব্যাপারটা এরকম নয় সলভ করে যেটা পাওয়া যাবে। আমি হচ্ছে এইটাকে সলভ করতে গেলাম হলো না, মানে যে মেথড জানি সেই মেথডে হলো না, তার মানে সলিউশন নেই তা নয়। আমি x1 x2 x3 এমন তিনটে মান আমি যদি বসাতে পারি এখানে যেটা স্যাটিসফাই করে যাবে তাহলে সলিউশন। কি বোঝা যাচ্ছে? x1 x2 x3 এমন কিছু যদি মান বসাতে পারি যেটা স্যাটিসফাই করে যাবে তাহলে সলিউশন, তাই তো? বোঝা যাচ্ছে তো ব্যাপারটা? তাহলে সেই ক্ষেত্রে দেখ মানে আমাকে সলিউশন মানে তিনটে ভ্যালুস বার করতে হবে, এবং এই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি আইদার সলিউশন থাকবে না আর নইলে সলিউশন থাকলে অসংখ্য দুটো, একটা ইউনিক x1 এর মানে একটা x2 এর মানে একটা, মানে কি ফর এক্সাম্পল আমি যে ধরলাম এটা ধরে নিলাম ধর হচ্ছে x2 ইকুয়াল টু 0, মানে এই ধরনের সলিউশন করতে গেলে কি করা হয়, যে কোনো একটা ভেরিয়েবলকে প্রথমে পুট করে দেওয়া হয়, তাহলে x equal to 0 পুট করলে ইকুয়েশন দুটো কনভার্ট হয়ে যাবে 2x1 প্লাস x3 দিস ইজ 5, আর এটা হবে x1 মাইনাস x3 দিস ইজ 4। এবার এই দুটো যোগ করে দিস, লক্ষ্য করে 3x1 যে যোগ করে দিস ইকুয়াল টু 9, তাহলে x1 ইকুয়াল টু 3। আচ্ছা x1 যদি 3 হয় তাহলে হচ্ছে তোরা দেখ x3 পেয়ে যাবে 3 মাইনাস x3 দিস ইজ 4, তাহলে মাইনাস x3 ইকুয়াল টু 1, x3 ইকুয়াল টু মাইনাস 1, তার মানে এই x1 মাইনাস 1 x1 ইকুয়াল টু 3, x2 ইকুয়াল টু কত 0,
আর x1 x3 ইকুয়াল টু -1, এটা একটা সলিউশন। এটা আমি বলতে পারি এই সিস্টেম অফ ইকুয়েশনের কি একটা সলিউশন। বোঝা গেল? এ তোর মনে তাহলে আমি জিরো ধরলাম কেন? যা খুশি ধরতে, হ্যাঁ যা খুশি ধরা যায়, যা খুশি ধরলেই একটা সলিউশন আসবে। সলিউশন মানে যেটা ওই টাইপ ওই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে। বোঝা গেল? এইবার দেখ ব্যাপারটা হচ্ছে, এবার যাই x1 x2 বলে জিরোই কেন পুট করলাম, অন্য যা খুশি পুট কর। মানে তোকে সলভ করতে গেলে তিনটে ভেরিয়েবল দুটো ইকুয়েশন আছে, যে কোনো একটা পুট করে দে। এবার পুট করলাম, আমি বললাম x2 ইকুয়াল টু x3 ইকুয়াল টু 0। If we put x3 equal to 0, in that case system of equation টা convert হয়ে যাবে twice x1 plus x minus x2 minus x2, this is 0। আর দ্বিতীয়টা হয়ে যাবে x1 plus x2, this is 0। সরি 0 বলছি, সরি, এটা 5 এটা 4। এবার দেখ এই দুটোকে যদি আমরা সলভ করি, দুটো অ্যাড করে দিস, তাহলে 3x1 equal to 5 and হচ্ছে x কত হচ্ছে, তারপর x1 সরি 5 বলছি 9, x1 equal to 3। এবার x1 equal to 3 যদি আবার বসিয়ে দিস যে কোনো একটা ইকুয়েশনে, দ্বিতীয়টাতেই বসা, এই দ্বিতীয় বলছি এইখানে বসা, ওটাই কেন যাবো, এটা বসে x1 equal to 3 হয়, তাহলে দেখ x2 equal to 1। তাহলে এখানে সলিউশন কত হলো? সলিউশন হলো তোর হচ্ছে x1 equal to 3, x2 equal to 1, x3 equal to 0। তাহলে লক্ষ্য করে দেখ এটাও একটা সলিউশন, এটাও একটা সলিউশন। এইরকম কত সলিউশন পেতে পারি এটা এই দুটো ইকুয়েশনকে স্যাটিসফাই করে? অসংখ্য। দেখ ইনফাইনাইট, হ্যাঁ ইনফাইনাইট। নিজের মতো আমি যত খুশি পুট করব তত খুশি সলিউশন পাবো। এবার দেখ আমার আমার কি হচ্ছে, আমার একটা কিছু ম্যাক্সিমাইজ বা মিনিমাইজ জেড গিভেন ছিল, ম্যাক্সিমাইজ বা মিন, ম্যাক্সিমাইজ জেড অথবা মিনিমাইজ জেড কিছু একটা গিভেন ছিল। দেন তার কিছু কন্ডিশন গিয়েছিল, সেই কন্ডিশনটাকে আমরা কি করলাম, সেই কন্ডিশন থেকে প্রথমে স্ল্যাগ বা সারপ্লাস অ্যাড করে আমরা কি করব, এই ধরনের দুটো ইকুয়েশন বানাবো ফার্স্ট। দেন দুটো ইকুয়েশনকে আমি সলভ করব, সলভ করলে এই ধরনের ইনফাইনাইট সংখ্যক সলিউশন পাবো, তাই তো? ইনফাইনাইট সংখ্যক সলিউশন পাবো। এই ইনফাইনাইট সংখ্যক সলিউশনের মধ্যে যে সলিউশনটাই ম্যাক্সিমাম ভ্যালু পাবো সেটা হবে যেটার ম্যাক্সিমাম ভ্যালু। এই ইনফাইনাইট সংখ্যক সলিউশনের মধ্যে যে সলিউশনটাই মিনিমাম পাবো সেটা হবে মিনিমাম ভ্যালু। পরিষ্কার ভাষায় এইটা, ঠিক আছে স্যার? এবার প্রশ্ন হতে পারে যে অসংখ্য সলিউশন বার করব ইনফাইনাইট, দেন সবগুলোই যেটা বসাবো, বসিয়ে ক্যালকুলেট করব, নিশ্চয়ই এটা পসিবল নয়, কারণ অসংখ্য সলিউশন বার করাও সম্ভব নয়। আর সেগুলো বসানোর কথা প্রশ্ন নেই, যেহেতু সব সলিউশন বার করা সম্ভব নয়। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই কোনো না কোনো থিওরি বা মেথড থাকবে যে হচ্ছে কোন সলিউশন গুলোর জন্য এই বল এই জেড এর ভ্যালু ম্যাক্সিমাম অথবা মিনিমাম থাকবে। বোঝা গেল? আমাকে সেই কাজটা করতে হবে, এই যে ইনফাইনাইট সলিউশন গুলোর মধ্যে কোন সলিউশন গুলোর জন্য জেড এর ভ্যালু ম্যাক্সিমাম বা মিনিমাম হবে। ঠিক আছে, তো তার কিছু থিওরি আছে, থিওরি পরে আছে, তার আগে অঙ্ক আছে। চ্যাপ্টার 4 যেটা হচ্ছে এই টাইপের এই লিনিয়ার ইকুয়েশন সলভ করা, মানে প্রথমে সলিউশন করা, তারপরে ম্যাক্সিমাম মিনিমাম পরে যাব। প্রথমে কি হচ্ছে এই টাইপের নাম্বার অফ ইকুয়েশন কম, নাম্বার অফ ভেরিয়েবল বেশি, এই টাইপের ইকুয়েশনকে প্রথমে সলভ করতে হবে। এটা কিভাবে সলভ করব এবং হচ্ছে কোন টাইপের সলিউশনকে কি সলিউশন বলে এটসেট্রা, এইটা হচ্ছে চ্যাপ্টার 4 এ আছে। আমরা চ্যাপ্টার 4 এর দিকে এবার যাচ্ছি, ঠিক আছে? চ্যাপ্টার 4 এ যাক, তার মানে ফার্স্ট কাজ হচ্ছে কি এই টাইপের ইকুয়েশন গুলো আমার সলভ করা, যে হচ্ছে যে টাইপের ইকুয়েশনের কথা আমি বললাম, যে হচ্ছে ইন জেনারেল ওই ফর্মের ইকুয়েশন, যে হচ্ছে ax আমি যদি লিখতে চাই ইকুয়েশন অফ দিস টাইপ, কেমন টাইপ, এই যে আমি ইন জেনারেল লিখছি a11 x1 plus a12 x2 plus 8 plus dot a1n xn equal to b1। in general লিখছি a21 x1 plus a22 x2 plus dot plus a2n xn equal to b2। এরকম করবে লাস্ট ইকুয়েশনটা a m1 x1 plus a m2 x2 plus dot plus a mn xn equal to bm। ঠিক আছে, তো এখানে কতগুলি ইকুয়েশন আছে, m সংখ্যক, নাম্বার অফ ইকুয়েশন
নাম্বার অফ ইকুয়েশন কতগুলো, নাম্বার অফ ইকুয়েশন m, আর নাম্বার অফ ভেরিয়েবলস n সংখ্যক। ইন জেনারেল ধরা হয় n এর মান গ্রেটার দ্যান ইকুয়াল টু n, ঠিক আছে। নাম্বার অফ ভেরিয়েবলস এর সংখ্যা এটা বেশি হবে, নাম্বার অফ ইকুয়েশনের থেকে নাম্বার অফ ভেরিয়েবলস বেশি হয়। উল্টো এটা যদি হয় তাহলে তার থেকে কম ইকুয়েশনে আমি সলভ করে ফেলতে পারবো, হয়ে আছে ব্যাপারটা এটা। এটা এখানে n এর মান m এর থেকে বড়। এটাকে যদি আমি শর্ট ফর্মে লেখার চেষ্টা করি, এটাকে লেখা যাবে ax ইকুয়াল টু b ইন জেনারেল। হয় a কোনটা, a হচ্ছে ওই ai যে m ক্রস n ম্যাট্রিক্সটা, যে x হচ্ছে কোনটা x1 x2 xn এই কলাম ভেক্টরটা, এন্ড হচ্ছে b সমান কোনটা, b হচ্ছে b1 b2 bm এই কলাম ভেক্টরটা। তোরা এগুলো তো জানিস নিশ্চয় না, এই যে আমি যে ফর্মুলা x ইকুয়াল টু b এই ফর্মটা। হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে, এগুলো আবার এখানে আছে। মানে এই টাইপের ইকুয়েশন তো আমি সলভ করব। আমরা সাধারণত এই টাইপের যে ইকুয়েশন গুলো সলভ করেছি তোর বল লিনিয়ার অ্যালজেব্রাতে, না লিনিয়ার অ্যালজেব্রাতেও সলভ করলে আমার মনে হয় আমরা নাম্বার অফ ইকুয়েশন নাম্বার অফ ভেরিয়েবল ইকুয়াল টু করে সলভ করেছি, তাই না? মনে করে দেখ ওই যে এই চ্যাপ্টারের অঙ্কগুলো ছিল, কখন সলিউশন থাকে থাকে না, সেগুলোর ক্ষেত্রে থাকলে কটা থাকে, একটা না ইনফাইনাইট, ইউনিক সলিউশন, ইনফাইনাইট মেনি সলিউশন, আর নো সলিউশন। এই যে কেসগুলো করেছিলাম ওখানে সাধারণত যে ইকুয়েশন গুলো গিভেন ছিল সব 3x3 বেশি ইকুয়েশন গিভেন ছিল, তিনটে ইকুয়েশন তিনটে ভেরিয়েবল। সেখানে কিছু কনস্ট্যান্ট এবি দেওয়া ছিল, এর মান কত হলে কখন হলে কনসিস্টেন্ট হবে, কখন ইনকনসিস্টেন্ট হবে, এগুলো সব করা হয়েছিল, তাই না? কিন্তু আমরা এখন সলভ করব কি নাম্বার অফ ইকুয়েশনটা হচ্ছে নাম্বার অফ ভেরিয়েবলের থেকে কম, ঠিক আছে। যাই হোক না কেন, এই টাইপের ইকুয়েশনের কখন সলিউশন থাকে কখন সলিউশন থাকে না সেটা করতে গেলে আমার মনে হয় এটা মনে হয়েছিল এ বার আর এ এই দুটো জিনিস আছে, এই র্যাঙ্ক অফ এ বার ইকুয়াল টু দি র্যাঙ্ক অফ এ যদি করা হতো, তো মনে আছে? এন্ড যদি এটা হতো র্যাঙ্ক অফ এ বার নট ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ, এটা হচ্ছে সলিউশনটা এক্সিস্ট করবে, এক্সিস্ট করবে, এটা হচ্ছে ডাজ নট এক্সিস্ট, তাই না? মনে আছে? এটা কি অগমেন্টেড ম্যাট্রিক্স, তাই না? অগমেন্টেড ম্যাট্রিক্স এর কথা মনে আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্স ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ যদি হয় তাহলে কি হয়, এটা সলিউশনটা এক্সিস্ট করে। আর র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বার নট ইকুয়াল টু, তাহলে সলিউশন এক্সিস্ট করে না। মানে এক্সিস্ট করে না দিকে আমরা যাব না, আমরা হচ্ছে সলিউশন এক্সিস্ট করে সেরকমের দিকে যাব। তাহলে র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বার হতে হবে, ঠিক আছে। তো এইবার যদি এরকম হয়ে যায় এই র্যাঙ্ক অফ এ বার ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ, এটা আমরা যে কন্ডিশনটা ধরছি, আমরা ধরছি নাম্বার অফ ভেরিয়েবলস যেটা n ইন জেনারেল আমরা ধরবো সমান থাকতেই পারে, এটা সাধারণত গ্রেটার দ্যান m, ঠিক আছে। তো এটা গ্রেটার দ্যান যদি এটা যদি হয় তাহলে ভেরিয়েবলের সংখ্যা যদি ইকুয়েশনের থেকে বেশি হয়, ভেরিয়েবলের সংখ্যা ইকুয়েশনের থেকে যদি বেশি হয় তাহলে অলওয়েজ থাকবে, এবং যদি এটা হয় তাহলে ইনফাইনাইট সলিউশন থাকবে, ইনফাইনাইট ইউনিক সলিউশনের প্রশ্নই নেই। কারণ কি ভেরিয়েবল যেহেতু বেশি ইকুয়েশনের থেকে, তাহলে কোনো না কোনো ভেরিয়েবলকে আমাকে পুট করে দিতে হবে, ইনিশিয়ালি ভেরিয়েবলের মান ধরে নিতে হবে, দেন বাকিটাকে সলভ করার চেষ্টা করতে হবে, বোঝা গেল? তাহলে আমাকে যেটা করতে হবে এই ভেরিয়েবলের মান পুট করে দিয়ে কোনো, যদি আমার ধর তিনটে ভেরিয়েবল দুটো ইকুয়েশন থাকে তাহলে একটা ভেরিয়েবলকে কোনো না কোনো একটা ধরে নিতে হবে। এর আগের উদাহরণটাই দেখি আমরা কিভাবে ধরলাম, ঠিক আছে। তো যে কোনো একটা জিরো ধরে নিলাম, জিরো ধরলে সুবিধা কি আমার ক্যালকুলেশনের সুবিধা, কেউ যদি মনে করে না 1 ধরবো, হ্যাঁ ধরে করবি, কেউ যদি মনে করে যে 5 ধরবো, হ্যাঁ ধরে করবি, তাতে কোনো অসুবিধা নেই, সলিউশন পাবি। যাই হোক না কেন ওই 1 ধরলে মানে x1 এর বা x2 এর মান 1 ধরলাম, দেন x1 আর x3 মান বার করলাম, যেটা যদি বেরোয় তাহলে সেটা একটা সলিউশন, স্যাটিসফাই করে ওই দুটো ইকুয়েশনকে স্যাটিসফাই করে যদি বেরোয় তাহলে সলিউশন। তাহলে ফাইনাইট কোনো যদি এই ঘটনা ঘটে নাম্বার অফ ভেরিয়েবলস গ্রেটার দ্যান দ্য নাম্বার অফ ইকুয়েশনস, ইন দ্যাট কেস ফাইনাইট সলিউশনের প্রশ্ন নেই, ইনফাইনাইট সলিউশনই থাকবে, ঠিক আছে। তো তাহলে ব্যাপারটা এরকম, তাহলে আমরা সেই টাইপের অঙ্কগুলো এখন সলভ করার চেষ্টা করব। তার মানে ব্যাপারটা এগুলো আমরা অলরেডি জানি যে কখন সলিউশন এক্সিস্ট করে, এই কন্ডিশন স্যাটিসফাই করলে এক্সিস্ট করে, আর যদি এই কন্ডিশন স্যাটিসফাই না করে দ্যাট মিন্স যদি এটা হয় তাহলে এক্সিস্ট করে না, ঠিক আছে। তো আমরা এক্সিস্ট করে না দিকে যাব না, কারণ হচ্ছে আমরা সলিউশনটা এক্সিস্ট করবে এরকম একটা কিছু করার চেষ্টা করছি,
কৌশিক ভৌমিক আবার কে এখন জয়েন করছে? চিনিস কৌশিক ভৌমিককে? আবার পালিয়ে গেল। ঠিক আছে, ব্যাপারটা দেখ, বোঝা গেল ব্যাপারটা? তাহলে আমরা এই টাইপের ইকুয়েশনকে এখন আমরা অলরেডি যেহেতু এগুলো জানি, কখন কনসিস্টেন্ট হয় কখন ইনকনসিস্টেন্ট হয় সেগুলো অত ডিটেলে গেলাম না। আচ্ছা, আমরা কি করব, আমরা এবার সলিউশন গুলো করব। এবারে সলিউশন গুলোর বিভিন্ন ব্যাপার আছে, কখন বিভিন্ন নাম আছে, যে এই সলিউশনটাকে কি টাইপের সলিউশন বলে। প্রথমে আসছি বেসিক সলিউশন। ঠিক আছে, এই যে এ এক্স ইকুয়াল টু বি, এই টাইপের ইকুয়েশন সলভ করব, দেন আমরা বলতে চাইছি হচ্ছে এই সলিউশনটাকে বেসিক সলিউশন কখন বলবো। মানে বেসিক সলিউশন বলতে কি, আমরা যে ax ইকুয়াল টু বি এই টাইপের ইকুয়েশন আমরা ধরেই নিচ্ছি নাম্বার অফ ভেরিয়েবলস এটা হচ্ছে বেশি, নাম্বার অফ ভেরিয়েবলস নাম্বার অফ ইকুয়েশনের থেকে বেশি, এটা ধরেই নিচ্ছি। ইন দ্যাট কেস কিছু কিছু ভেরিয়েবল আমাকে জিরো পুট করতে হবে, কিছু এক্স এর মান আমাকে কি করতে হবে, জিরো। আমরা জিরো পুট করে কথাই বলছি, কারণ জিরো পুট করলে আমার সুবিধা হয়, ডিরেক্ট কে বার অন্য নাম্বার পুট করে তো সলিউশন করবে। ঠিক আছে, তো তাহলে আমরা কি করব, প্রথমে জিরোই পুট করব, জিরো পুট করে আমরা সলভ করার চেষ্টা করব। জিরো পুট করে যদি সলভ করার চেষ্টা করি, ফর এক্সাম্পল ধর একটা ইকুয়েশন যদি n সংখ্যক ভেরিয়েবল থাকে আর m সংখ্যক ইকুয়েশন থাকে, তাহলে কতগুলো ভেরিয়েবলকে জিরো পুট করতে হবে? n minus m. হ্যাঁ, n মাইনাস m সংখ্যক ভেরিয়েবলকে জিরো পুট করতে হবে। জিরো, তাহলে আমরা কি করবো, এতগুলো ভেরিয়েবলকে আমি জিরো পুট করে নেবো। জিরো পুট করার পর যে ইকুয়েশনটা পড়ে থাকবে তাতে কতগুলো ইকুয়েশন কতগুলো ভেরিয়েবল হবে, যেহেতু এতগুলো জিরো পুট করে দিলাম, তাহলে m সংখ্যক ইকুয়েশন উইথ m ভেরিয়েবল, দেন সেটাকে সলভ করার চেষ্টা করবো। তার কোন একটা ইকুয়েশনে ধর আমি বললাম তো x1 x2 ডট xm সংখ্যক আমার হচ্ছে xn সংখ্যক আমার ভেরিয়েবল ছিল, আমি বললাম এই লাস্টের দিক থেকে n মাইনাস m সংখ্যক ভেরিয়েবল আমি জিরো পুট করে দিয়েছি। তাহলে কি হবে, এই যে x1, তাহলে যদি আমি বার করার চেষ্টা করি, তাহলে আমরা কি করবো, x1 x2 এরকম করে করে xm, এই ভেরিয়েবল গুলোর আমরা মান বার করবো, কারণ পরের গুলো আমি জিরো পুট করে দিচ্ছি। xm প্লাস 1 থেকে আরম্ভ করে xn এগুলো কি করেছি, সব জিরো পুট করে দিয়েছি। তাহলে আমরা কি বার করার চেষ্টা করবো, তাহলে আমরা হচ্ছে এইগুলোর মান বার করার চেষ্টা করবো। এবার এই যে জিরো পুট করে দেওয়ার পরে যে জিনিসগুলো পেলাম, এই যে এই জিনিসগুলো, এই যে এই জিনিসগুলো, এইগুলোর ওপর ডিপেন্ড করে, সলিউশন গুলোর ওপর ডিপেন্ড করে, এবং এই যে ax ইকাল টু বি যে ইকুয়েশন গুলোকে লিখেছি তার যে এই করেসপন্ডিং কলাম ভেক্টর গুলোর উপর ডিপেন্ড করে আমার হচ্ছে সলিউশনটাকে বেসিক বলবো, নন বেসিক বলবো, বা এই ভ্যালুজ এর উপর ডিপেন্ড করে ফিজিবল বলবো, বেসিক ফিজিবল বলবো, এইগুলো সব আসবে। ঠিক আছে, এবার আমি আসছি যে হচ্ছে কখন বেসিক ফিজিবল, কখন বেসিক, কখন নন বেসিক এটসেট্রা আমরা বলবো। ব্যাপারটা কেমন, ব্যাপারটা হচ্ছে আমি ধরে নিচ্ছি ইকুয়েশনটা ওই ফর্মটা a11x1 প্লাস a12x2 প্লাস ডট ডট প্লাস a1n xn ইকুয়াল টু b1। দ্বিতীয় ইকুয়েশনটা a21x1 প্লাস a22x2 প্লাস a2n xn ইকুয়াল টু b2। এরকম করে লাস্টের ইকুয়েশনটা am1x1 প্লাস am2x2 প্লাস প্লাস amn xn ইকুয়াল টু bm। এটা এইটাকে আবার এই ফর্মে লেখা যায়, এটা হচ্ছে a1x1 প্লাস a2x2 প্লাস ডট প্লাস an xn ইকুয়াল টু b। আর এটাকে যেরকম এই ফর্মে ম্যাট্রিক্স ফর্মে লিখেছিলাম ax ইকুয়াল টু b, ও হায়ার বলেছিলাম a ইকুয়াল টু হচ্ছে aij m ক্রস n। ঠিক আছে, ম্যাট্রিক্স ফর্ম, ম্যাট্রিক্স ফর্ম এটা। আর এটা হচ্ছে এই এক্স এর মান হচ্ছে কলাম ভেক্টর হচ্ছে x1 x2 xn, বি এর মানও কলাম ভেক্টর b ইকুয়াল টু হচ্ছে b1 b2 bm। ঠিক আছে, এই জিনিসটা সিমিলারলি এটাকে এই ফর্মেও লেখা যায়। ঠিক আছে, এখানেও একই জিনিস আমরা বলবো a1, এটা অ্যাকচুয়ালি a11 a21 am1 এই কলাম ভেক্টরটা। ঠিক আছে, বি এর মান
হ্যালো, দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে তাই তো? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। লোডশেডিং হয়ে গেছিল বুঝলি, দিয়ে পুরো ডিসকানেক্ট হয়ে গেছিল নেট। আমি যেন কোথায় ছিলাম, এর পরের পেজে না? এই জায়গায় ছিলাম। আর যেটা এখানে লিখছিলাম দেখ, মানে কি এই টাইপের ইকুয়েশনটাকে এই ফর্মে অলরেডি আমরা লেখা জানি, ঠিক আছে? কোন জায়গায় শিখেছিলাম? ফার্স্ট সেমে শিখেছিলাম, ফার্স্ট সেমে মনে ছিল লিনিয়ার অ্যালজেব্রার এই অংশটা। আচ্ছা, এইটাকে এই ফর্মেও লেখা যায়। এই যে আমি এ এক্স ইকাল টু বি এতটা ম্যাট্রিক্স ফর্মে না লিখে এটাকে বলা হয় ভেক্টর ফর্মে লেখা, a1x1 প্লাস a2x2 প্লাস anxn ইকাল টু বি। আর a1 মানে এটা, a2 মানে হচ্ছে যে a12 a22 am2, এরকম an মানে হচ্ছে যে a1n a2n a হচ্ছে লাস্টেরটা mn, ঠিক আছে? এন্ড x মানে যেটা ছিল এটা, x মানে ওই কলাম ভেক্টর x1 x2 xn, আর b মানেও ওইটা, b মানে হচ্ছে কলাম ভেক্টর b1 b2 bm। বুঝে দেখ, আমি যদি এরকম লিখি মানে a1 এর মানে এই জিনিসটা, মানে দেখ কি করেছে, এই x1 এর কোফিশিয়েন্ট গুলো নিয়ে একটা ভেক্টর বানিয়েছে। এই দেখ, এই যে x1 এর কোফিশিয়েন্ট গুলো দেখা, a1 যেটা হয়েছে ওই x1 এর কোফিশিয়েন্টটা, a2 যেটা হয়েছে সেটা দেখ x2 এর কোফিশিয়েন্ট গুলো, an যেটা হয়েছে এটা হচ্ছে হয়ে আছে xn এর কোফিশিয়েন্ট গুলো। এবার যদি এটার সঙ্গে x1 গুণ করে দিই, ভেক্টরের সঙ্গে গুণ, এটার সঙ্গে x2 গুণ করে দিই, xn গুণ করে দিই, যোগ করে দিই, আর এই পাশে যদি দুটো এবার ইকুয়ালিটি করলে এই ম্যাট্রিক্সের মতোই আলটিমেটলি এই ফর্মে লেখা যাবে, হয়ে আছে? এই যে যে কোনো ইকুয়েশনকে আমরা এই ফর্মে লিখবো সলভ করতে গেলে প্রথমে, ঠিক আছে? কি করব, প্রথমটা হচ্ছে যে ইকুয়েশনই গিভেন থাকুক না কেন, এই a1x1 প্লাস a2x2 প্লাস anxn ইকুয়াল টু b, এই ফর্মে আমরা লিখে নেব। এই a1 a2 কে বলা হয় a1 a2 ডট an, এইগুলোকে বলা হয় কলাম ভেক্টর করেসপন্ডিং টু দ্য ভেরিয়েবলস x1 x2 xn রেসপেক্টিভলি। বোঝা গেল? x1 x2 xn রেসপেক্টিভলি এগুলো করেসপন্ডিং কলাম ভেক্টর বলে a1 a2 an গুলোকে। এইবার কি করব, এবার তো আমরা ধরেই নিয়েছি নাম্বার অফ ভেরিয়েবলস বেশি আছে। নাম্বার অফ ভেরিয়েবলস কি? নাম্বার অফ ভেরিয়েবলস আমার n সংখ্যক, n সংখ্যক which is greater than m, নাম্বার অফ ভেরিয়েবলস এর থেকে ইকুয়েশনের থেকে বেশি আছে। আমি কি করব, তার মধ্যে কতগুলো ভেরিয়েবল n মাইনাস m সংখ্যক ভেরিয়েবলকে আমি জিরো পুট করে সলভ করব, আমি অন্য কিছু পুটতে যাবই না, আমি জিরো পুট করে সলভ করব। আচ্ছা, জিরো যদি পুট করে দিই, এবার যেগুলো জিরো পুট করে দিলাম বাকিগুলোর তো ভেরিয়েবল যে যে এই ইকুয়েশন থেকে যে ইকুয়েশনটা ডিডিউস হয়ে আসবে সেইগুলো পড়ে থাকবে। যেমন ফর এক্সাম্পল যদি আমি পুট করি এইখানে যে n সংখ্যক ভেরিয়েবল উইথ m সংখ্যক ইকুয়েশন আছে, ধর আমি বললাম প্রথম n সংখ্যক, প্রথম m সংখ্যক আমি নন জিরো ধরলাম মানে ভেরিয়েবল, বাকিগুলো x m প্লাস 1 x m প্লাস 2 এগুলো xn এগুলো সবাই জিরো পুট করলাম। যদি জিরো পুট করে দিই, এই যে ইকুয়েশনটাকে এই ফর্মে লিখছি এটা গিভেন ইকুয়েশন, দেন এটাকে এই ফর্মে লিখবো, এই ইকুয়েশনটাকে যে এই ফর্মে লিখছি এটা তখন কনভার্ট হয়ে যাবে a1x1 প্লাস a2x2 প্লাস প্লাস amxm, দিস ইজ অ্যাকচুয়ালি জিরোতে কনভার্ট হয়ে যাবে। তাহলে এইখানে দেখ এখন হয়ে গেছে কি, সরি জিরো না, সরি বি, এইখানে এই যে ইকুয়েশনটা নতুন তৈরি হয়েছে এতগুলো জিরো পুট করার পর, এখানে নাম্বার অফ ইকুয়েশন কত, m সংখ্যক, নাম্বার অফ ভেরিয়েবল m সংখ্যক, তাহলে ইকুয়েশন ভেরিয়েবল, তাহলে এইটাকে আমরা সলভ করার চেষ্টা করতে পারি, সলভ করা যেতে পারে, মানে সলিউশন হবে এমন কোনো কথা নেই, সলভ করা যেতে পারে আমি বলছি। এইবার দেখ কিভাবে সলভ করার যে মেথড আছে সেই মেথডে করবো, সেটা পরের কথা। তার মানে দেখ আমি সলিউশন করতে গিয়ে আমি কিছু ভেরিয়েবল জিরো পুট করলাম, ঠিক আছে, দেন কিছু ভেরিয়েবল হচ্ছে আমি এখানে পাবো, এখানে বাকিগুলোর মান x1 x2 xm এর মান পাবো। এবার হতেই পারে এইগুলো অলরেডি জিরো পুট করার পর এই যে এইগুলো আমার হচ্ছে মান যেগুলো বার করছি তার মধ্যেই কেউ আবার জিরো চলে আসলো, হতেই পারে কেউ না কেউ জিরো চলে আসলো, আবার সবাই নন জিরো আসতে পারে।
আবার সলিউশন না থাকতে পারে। আমি ধরে নিচ্ছি সলিউশন থাকার কেসটা, ধর এইগুলো জিরো করে পুট করার পর আমার এই সিস্টেমটা সলিউশনটা আছে। এবার সলিউশন যেই করতে গেলাম মেবি হতে পারে এই ভেরিয়েবল গুলোর মধ্যে কিছু ভেরিয়েবল জিরো আসবে, এই ভেরিয়েবল গুলোর মধ্যে যেটা জিরো ছিল বা অথবা সবাই নন জিরো আসবে। এই যে আমি যেগুলো জিরো পুট করে দিলাম প্রথমেই যে জিরো পুট করে দিলাম এই ভেরিয়েবল গুলোকে বলা হয় নন বেসিক ভেরিয়েবল। নন বেসিক এই ভেরিয়েবল গুলো প্রথমেই যেগুলোকে জিরো পুট করে দিয়েছি কোনো একটা সিস্টেম অফ ইকুয়েশন সলভ করতে গেলে সেগুলোকে বলা হয় নন বেসিক ভেরিয়েবল। আর যদি কোনো আর যেগুলোর জন্য সলভ করব পরে জিরো পুট করার পর যে ভেরিয়েবল গুলো পড়ে থাকলো মানে এইগুলো যেহেতু জিরো পুট করে দিচ্ছি এগুলো নন বেসিক ভেরিয়েবল, আর এইগুলোকে বলা হয় বেসিক ভেরিয়েবল। ঠিক আছে, এগুলো নাম মাত্র। যেগুলোকে জিরো পুট করে দিচ্ছি সেগুলো হচ্ছে নন বেসিক ভেরিয়েবলস, আর যেগুলোকে জিরো পুট করছি না সেগুলোকে বলা হয় বেসিক ভেরিয়েবলস। মনে থাকবে? এইবার দেখ এই যে বেসিক ভেরিয়েবলস গুলো, এই বেসিক ভেরিয়েবলস এর করেসপন্ডিং কলাম ভেক্টর গুলোর দিকে তাকাবো। ঠিক আছে, এই বেসিক ভেরিয়েবলস গুলোর আচ্ছা মেবি আরেকটা কথা বলছি, এইগুলোর মধ্যেও কেউ না কেউ জিরো আসতে পারে। দেখা যাচ্ছে x1 জিরো চলে আসছে, সেটা আসতেই পারে, বা x2 জিরো চলে আসছে, বা অন্য কোনো ভেরিয়েবল জিরো, মানে বেসিক ভেরিয়েবল গুলোর মধ্যেও কেউ জিরো আসতে পারে, আর নন বেসিক তো অলওয়েজ জিরো হবেই। যদি এই ধরনের ঘটনা ঘটে বেসিক ভেরিয়েবলস এর মধ্যে কেউ না কেউ জিরো আসে তাহলে দেন সলিউশনটা পাওয়া যায়, তাহলে সেটাকে বলবো ডিজেনারেট সলিউশন। ঠিক আছে, তো এটা বলা হবে কি বলবো, ডিজেনারেট সলিউশন। ডিজেনারেট সলিউশন যদি এরকম ঘটনা ঘটে সবাই নন জিরো আসে, মানে বেসিক ভেরিয়েবল, নন বেসিক গুলো তো জিরো হবেই, এটা নিয়ে মনে হয় প্রশ্ন নেই। বেসিক ভেরিয়েবল গুলোর মধ্যে কেউ যদি জিরো চলে আসে একটা না একটা ভ্যালু, তাহলে যে সলিউশনটা আমরা পাবো দিস সলিউশন পাবো মানে কি, আমি x1 এর মান পাবো, x2 এর মান পাবো, xm এর মান পাবো, দেন xm+1 xm+2 xm তো জিরো আছেই। এই এই প্রথম আমি ধরে নিয়েছি এগুলো জিরো পুট করে সলিউশন করি, এই প্রথম বেসিক ভেরিয়েবলস গুলোর মধ্যে কেউ যদি জিরো চলে আসে তাহলে বলা হবে ডিজেনারেট সলিউশন। যদি অল নন জিরো হয়, সবাই নন জিরো হয় বেসিক ভেরিয়েবল গুলোর মধ্যে, তাহলে বলবো হচ্ছে নন ডিজেনারেট সলিউশন। ঠিক আছে, মনে থাকবে? তাহলে সলিউশন বেসিক কোনগুলো বেসিক ভেরিয়েবল, কোনগুলো নন বেসিক ভেরিয়েবল বোঝা গেল। ঠিক আছে, আচ্ছা ডিজেনারেট নন ডিজেনারেট কখন বোঝা গেল? আচ্ছা এরপরে হচ্ছে ফিজিবল নন ফিজিবল। দেখ এইগুলো জিরো পুট করে দিয়েছি, জিরো পুট করে আমি এইগুলো সলভ করছি, ঠিক আছে, এইগুলো যে সলভ করছি এই সলভ করার সময় এই x1 x2 xm এর মান সবাই গ্রেটার ইকুয়াল টু জিরো আসতে পারে, কেউ জিরো মানে কিছু জিরো আসতে পারে, কিছু লেস দ্যান জিরো আসতে, কারণ এটা সলভ করছি তো ভেরিয়েবলের মান এই ইকুয়েশনটা যা থাকবে তার উপর ডিপেন্ড করে আসবে। যদি এই ঘটনা ঘটে কোন একটা সিস্টেম অফ ইকুয়েশন সলভ করছি সে যে টাইপেরই থাক না কেন, অল ভেরিয়েবলস অল হচ্ছে ভেরিয়েবলস মানে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, মানে সবাই যদি পজিটিভ অথবা জিরোর সমান হয় তাহলে বলা হবে ফিজিবল সলিউশন। ঠিক আছে, তো যদি কোনো না কোনো এক্স মানে কোনো না ধর x1 হোক বা x2 হোক বা x কোন একটা ভ্যালু x3 হোক সেটা যদি নেগেটিভ চলে আসে কোন একটা ভেরিয়েবল তাহলে বলা হবে নন ফিজিবল সলিউশন। বুঝা গেল? প্রতিটা আলাদা আলাদা ডেফিনেশন। ঠিক আছে, ডিজেনারেট সলিউশন কখন বলবো, বেসিক আচ্ছা বেস প্রথমে আছে বেসিক ভেরিয়েবল আর নন বেসিক ভেরিয়েবল কোনগুলো, বেসিক ভেরিয়েবল কোনগুলো যেগুলো জিরো পুট করে দেওয়া হচ্ছে প্রথমেই সেগুলো হচ্ছে নন বেসিক, তাছাড়া যে ভেরিয়েবল গুলো পড়ে থাকছে সেগুলো হচ্ছে বেসিক। বুঝে গেল? বেসিক ভেরিয়েবল গুলোর যে সলিউশন করছি নন বেসিক গুলো তো জিরো হবেই, বেসিক ভেরিয়েবলের যে সলিউশন করছি বেসিক ভেরিয়েবলের মধ্যে কেউ না কেউ আবার জিরো আসতে পারে। যদি কেউ না কেউ জিরো চলে আসে তাহলে যে সলিউশনটা পাবো সেটাকে বলা হয় ডিজেনারেট সলিউশন। আর যদি সবাই নন জিরো চলে আসে তাহলে বলা হবে নন ডিজেনারেট সলিউশন। বেসিক ভেরিয়েবল গুলোর যে সলিউশনটা পাবো সেটা গ্রেটার ইকুয়াল টু জিরো হতে পারে, ইকুয়াল টু জিরো হতে পারে, লেস দ্যান জিরো হতে পারে, আর সব একসঙ্গে থাকতে পারে। যদি এরকম হয় অল ভেরিয়েবলস মানে বেসিক ভেরিয়েবলস গুলো বা অল ভেরিয়েবলস যদি গ্রেটার দ্যান জিরো ইকুয়াল টু জিরো হয়, কারণ এগুলো তো জিরো, এইগুলো তো সব জিরোর থেকে বড়, এগুলো তো সব জিরো, জিরো থেকে বড় বলছে, এগুলো তো সব জিরো অলরেডি আছে। এই বাকিগুলো নিয়ে আমার কথা, বাকিগুলো সবাই যদি হচ্ছে গ্রেটার দ্যান জিরো হয়, গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হয় তাহলে বলবো ফিজিবল, কারণ এটা তো ইকুয়াল টু জিরো আছেই, কিন্তু কেউ না কেউ যদি নেগেটিভ চলে আসে এই ভেরিয়েবল গুলোর মধ্যে তাহলে বলা হবে নন ফিজিবল।
ঠিক আছে? তো টোটাল ভেরিয়েবল গুলোর মধ্যে দেখবো, বেসিক নন বেসিক সবার গুলোর মধ্যে দেখবো, নন বেসিক গুলো তো সবাই জিরো, এ নিয়ে প্রশ্ন নেই, তাহলে বেসিক ভেরিয়েবল গুলোর মধ্যে দেখতে হবে। বেসিক ভেরিয়েবল গুলোর মধ্যে কেউ যদি জিরো চলে আসে, এই নেগেটিভ চলে আসে, তাহলে আমরা বলবো নন ফিজিবল সলিউশন। কিন্তু সবাই যদি গেটার ইকাল টু জিরো আসে এগেন, তাহলে বলবো ফিজিবল সলিউশন। হয়ে যাচ্ছে ডিজেনারেট নন। তাহলে সলিউশন হচ্ছে ভেরিয়েবল গুলো দুই রকম টাইপ হচ্ছে, একটা বেসিক একটা নন বেসিক। তার মধ্যে কিছু মানে কোন সলিউশনটা ডিজেনারেট, কোন সলিউশনটা নন ডিজেনারেট বললাম, কোন সলিউশন গুলো, কোন সলিউশনটা বেসিক, সরি কোন সলিউশনটা ফিজিবল কোনটা নন ফিজিবল বললাম। অল ভেরিয়েবলস যদি পজিটিভ হয়, গেটার ইকুয়াল টু 0 হয়, তাহলে ফিজিবল সলিউশন। ওয়ান অফ দ্য ভেরিয়েবলস যদি হচ্ছে নেগেটিভ হয়ে যায়, তাহলে হচ্ছে নন ফিজিবল সলিউশন। এবার আসছে বেসিক সলিউশন কাকে বলে। বেসিক সলিউশন হচ্ছে ব্যাপারটা আমরা সলভ যেটা করছি যে x1 x2 ডট xn ভেরিয়েবলের মধ্যে কিছু ভেরিয়েবল আমি প্রথমে 0 পুট করে দিয়েছি, কিছু x এর মান 0 পুট করে দিয়েছি, দেন বেসিক ভেরিয়েবল গুলোর কথা ভাবছি। ঠিক আছে, বেসিক ভেরিয়েবল ধর আমি বললাম x1 x1 x2 xm, এগুলো বেসিক ভেরিয়েবল। এই বেসিক ভেরিয়েবলের মধ্যে কেউ 0 আসলে চলে আসলো, ও নিয়ে আমার মাথা ব্যথা নেই। যেগুলো নন 0 আসবে, আবার নন বেসিক গুলো তো সবই 0 পুট করা আছে, নন বেসিক গুলো তো সবই তো 0 পুট করা আছে, সে নিয়ে তো প্রশ্ন নেই। xn এগুলো তো সবাই 0 পুট করা আছে। এইগুলোর মধ্যে যেগুলো নন 0 আসবে তার কলাম ভেক্টর গুলো দেখবো। কলাম ভেক্টর মানে a1 a2 am গুলো। ধর এখানে ধর x2 ইকাল টু 0 চলে এসেছে আবার, তাহলে a2 টা বাদ যাবে, a2 টা বাদ যাবে, বাকিগুলো নেব। বাকি যে কলাম ভেক্টর গুলো যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে বলবো এই যে সলিউশনটা পাবো, দিস সলিউশন মানে এই টোটালটা সলভ করার পর সিস্টেম ইজ কল্ড বেসিক। বেসিক BASIC ডবল SI, এটাকে বলো বেসিক সলিউশন। বোঝা গেল? আর যদি এরকম ঘটনা ঘটে যে এই নন জিরো কম্পোনেন্টের করেসপন্ডিং কলাম ভেক্টর গুলো ডিপেন্ডেন্ট হয়ে গেছে, ডিপেন্ডেন্ট, তাহলে আমরা বল, বোঝা গেল? তাহলে অনেক কিছু বললাম, একটা হচ্ছে কিছু কোনগুলো বেসিক ভেরিয়েবল কোনগুলো নন বেসিক ভেরিয়েবল, এক নম্বর। দ্বিতীয় কথা বললাম হচ্ছে কখন ডিজেনারেট কখন নন ডিজেনারেট। তৃতীয় কথা বললাম কখন ফিজিবল কখন নন ফিজিবল। এইবার আসছি ওই যে সলিউশনটা এবার পেয়েছি, এবার সলিউশন আমার তৈরি হয়ে গেছে, সলিউশনটা কখন বেসিক তখন বলছি, আর কখন নন বেসিক মানে বেসিক নয়। ঠিক আছে, বেসিক সলিউশন কখন, নন বেসিক বলে না, কখন বলবো সলিউশন ইজ আ বেসিক সলিউশন। ঠিক আছে, বেসিক সলিউশন তখনই বলবো যদি নন জিরো কম্পোনেন্টের যে সলিউশন পেয়েছি করেসপন্ডিং কলাম ভেক্টর গুলো ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে বলবো যে বেসিক সলিউশন। ঠিক আছে তো? আর যদি ডিপেন্ডেন্ট হয়ে যায় তাহলে বলবো নন বেসিক সলিউশন। মনে থাকবে? এই বুঝেছিস ব্যাপারটা, বেসিক নন বেসিক? আমি উদাহরণ নিই তাহলে ভালো বুঝতে পারবি যে কখন বেসিক হয় কখন নন বেসিক হয়। যে এইখানে তোদের বইয়ের পেজ নাম্বার 56 একটা প্রবলেম আছে, পেজ নাম্বার, বইয়ের পেজ নাম্বার এক্সাম্পলে করে দেওয়া আছে 56 এর দেখ লাস্টে আছে 4.3.5। তোদের কাছে বই থাকলে দেখতে সুবিধা হবে। 4.3.5 এই প্রবলেমটা দেখ কি আছে, x1 চারটে ভেরিয়েবল আছে, +2x2 +3x3 +4x4। this is actually 7। আর পরেরটা আছে 2x1 +x2 +x3 +2x4 is equal to 3। এই সলিউশনটা আছে। হ্যাঁ, এবার দেখ এখানে নাম্বার অফ ভেরিয়েবলস কটা, নাম্বার অফ ভেরিয়েবলস it's 4। নাম্বার অফ ইকুয়েশনস হচ্ছে কতগুলো, দুটো। নাম্বার অফ ভেরিয়েবলস 4, নাম্বার অফ ইকুয়েশন দুটো, মানে তোর দুটো দুটো করে তোর পুট করতে পারবি, তাই না? দুটো ভেরিয়েবল 0 পুট করতে হবে তোকে সলভ করতে গেলে। ঠিক আছে? আর প্রথমে আমি যদি বলি, আমি হচ্ছে প্রথমে পুট করছি এই x3 আর x4 0, এর বোধ 0 পুট করলাম।
x3 x4 যে 0 পুট করলাম তাহলে আমার x3 x4 হয়ে গেল নন বেসিক ভেরিয়েবল, বুঝা গেল? x3 x4 যদি 0 নন বেসিক ভেরিয়েবল হয় এবং যদি 0 পুট করে দিস, এই সিস্টেম অফ ইকুয়েশনটা, আচ্ছা এইটাকে প্রথমে যে ফর্মে লিখতে হবে সেটাকে এই ফর্মে লিখতে হবে a1 x1 plus a2 x2 plus a3 x3 plus a4 x4. This is actually b, where a1 মানে কত, এই যে 1 2, a2 মানে কত 2 1, a3 মানে কি 3 1, ঠিক আছে? এটা ডট কেন হবে, আচ্ছা প্লাস a4 মানে হচ্ছে ওই 4 2, ঠিক আছে? তো এবার যেই আমি 0 পুট করে দিয়েছি তাহলে করসপন্ডিং কলাম ভেক্টর কত, নন জিরো, মানে বেসিক ভেরিয়েবলের a1 x1 প্লাস a2 x2, এটা ইকুয়াল টু b চলে আসবে যদি এই দুটো 0 পুট করে দিস। এবার দেখ এই বেসিক ভেরিয়েবল কোনটা, x2 and x3, এই x1 and x2, তাহলে তার করসপন্ডিং কলাম ভেক্টর কত, a1 and a2, a1 এর মান কত, a1 অ্যাকচুয়ালি হচ্ছে 1 2 1 2 এই কলাম ভেক্টরটা, আর a2 এর মান হচ্ছে 2 1 এই কলাম ভেক্টরটা। এই দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট দেখতে হবে। সব থেকে সোজা পদ্ধতি হচ্ছে একটা ম্যাট্রিক্স কনসিডার করা b1 দিয়ে তার করসপন্ডিং এলিমেন্ট গুলো 1 2 একটা কলাম আর 2 1 একটা কলাম ধরে নিবি, দেন ডেট অফ b1 বার করবি, ইন্ডিপেন্ডেন্ট দেখা সব থেকে সোজা পদ্ধতি। ডেট অফ b1 কত, এটা হচ্ছে 1 3 1 4 মানে ইকুয়াল টু -3, এটা নট ইকুয়াল টু 0, দেয়ারফর ইন্ডিপেন্ডেন্ট, নট ইকুয়াল টু 0 মানে ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? এটা এই কাজটাই করা হয়, নট ইকুয়াল টু 0 মানে ইন্ডিপেন্ডেন্ট, ইকুয়াল টু 0 হয়ে গেলে ইকুয়াল টু 0 হওয়া মানে ডিপেন্ডেন্ট। যেমন হচ্ছে আমি যদি অঙ্কটা ধরে একটু চেঞ্জ করে নিতাম, ধরো এটা আছে এইখানে ধর এই মানে এই জিনিসটা, এটা x1 প্লাস 2x2 প্লাস 3x3 প্লাস 4x4 ইকুয়াল টু 7 আছে, ঠিক আছে? এবার হচ্ছে 2x1 প্লাস এটা আছে ধর হচ্ছে 4x2, ঠিক আছে? 4x2 প্লাস x3 প্লাস 2x4, দিস ইকুয়ালি 3 আছে, এটা যদি থাকে। এবার যদি x3 ইকুয়াল টু x4 ইকুয়াল টু 0 পুট করে দিতাম, তাহলে যে ইকুয়েশনটা আসতো x1 প্লাস 2x2 ইকুয়াল টু 7 আর 2x1 প্লাস 4x2 দিস ইজ ইকুয়াল টু 3, এটা আসতো। এটা যদি আসে, এইবার দেখ এটা যদি সলভ করতে যাস 1 and 2 and হচ্ছে 2 and 4, এই যে ভেক্টর নিয়ে যে ম্যাট্রিক্সটা b1 তার ডিটারমিন্যান্ট কত, ডেট অফ b1 তোর পেয়ে যেতি দেখ 0, 0 হওয়া মানে ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট দেখ এবার এটাকে সলভ করতে গেলে তুই দেখ সলভ হবে না, আবার ডিপেন্ডেন্ট হয়ে গেছে। কারণ দেখ আলটিমেটলি এটাকে যদি ভাগ করে দিস 2 দিয়ে, তাহলে কি হয়ে যাবে, x1 প্লাস 2x ইকুয়াল টু 7, এটাও হয়ে যাবে x1 প্লাস 2x ইকুয়াল টু 3/2, প্যারালাল লাইনস, এটা হয়ে যাবে x1 প্লাস 2x ইকুয়াল টু 7 আর x1 প্লাস 2x ইকুয়াল টু 3/2, দুটো প্যারালাল লাইন, প্যারালাল লাইনস ইন্টারসেক্টিং নয়, সলিউশন মানে তো ইন্টারসেকশন পয়েন্ট, ঠিক আছে? তো তারপর দেয়ার ইজ নো সলিউশন, মানে সলভ করতে গেলে পাবি না, ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্ট হলেই, এই সরি ডিপেন্ডেন্ট হয়ে গেলে তুই সলিউশন পাবি না, সলিউশন পাবি না। এবং হচ্ছে এক্ষেত্রে এটাকে বলবো হচ্ছে মানে সলিউশন এক্সিস্ট করে না, ঠিক আছে? কোনো বেসিক সলিউশন এক্সিস্ট করে না, তার মানে বেসিক সলিউশন পাবি না। কিন্তু এক্ষেত্রে যেহেতু হয়ে গেছে এরকম, এই যে এই ক্ষেত্রে গিভেন প্রবলেমটাই যা ছিল তাতে তো আমি দেখতে পাচ্ছি এটা হয়েছে, এই যে গিভেন প্রবলেমটা যে নট ইকুয়াল টু -3 নট ইকুয়াল, দেওয়ার পর এটাকে সলভ করা যাবে। এই যে আমি করতাম x1 প্লাস 2x ইকুয়াল টু 7 আর 2x1 মাইনাস x2 দিস ইজ 3, এটাকে যোগ বিয়োগ করে সলভ করা যাবে। তাহলে x3 x4 0 পুট করলে যে সলিউশনটা পাবো, এখানে যেটা আমি বলছি সলিউশনটা যেটা পাওয়া গেছে সেটা x3 x4 0 পুট করে এইখানে যদি আমি সলিউশনটা যেটা পেয়েছি x3 ইকুয়াল টু 0 আর x4 ইকুয়াল টু 0 পুট করে যে সলভ করার যে ইকুয়েশনটা কনভার্ট হয়েছে সেটা হয়েছে x1 plus 2x2, this is actually 7, আর দ্বিতীয় ইকুয়েশনটা হয়েছে 2x1 plus x2, this is actually তোর 3। এবার এটাকে যদি সলভ করিস, সলিউশনটা যেটা পাওয়া গেছে x1 এর মান পাওয়া গেছে -1/3 আর x2 এর মান পাওয়া গেছে 11/3, এইটা পাওয়া গেছে। তাহলে সলিউশনটা কি হলো, x1 equal to -1/3, x2 equal to 11/3, ঠিক আছে? তো আর x3 equal to 0, x4 equal to 0, এটা একটা সলিউশন। সলিউশন মানে ওই দুটো ইকুয়েশনকে স্যাটিসফাই করে, বুঝা যাচ্ছে? এই সলিউশনটা পেলাম। এবার প্রশ্ন হচ্ছে এই সলিউশনটা বেসিক কিনা, এটা বেসিক সলিউশন, ইয়েস অর নো বলতো? হ্যালো, Yes, sir. বেসিক, তাই তো? কারণটা কি, ওই করসপন্ডিং কলাম ভেক্টর যে দুটো সেগুলো ইন্ডিপেন্ডেন্ট, বেসিক।
আচ্ছা, এই সলিউশনটা ডিজেনারেট না নন ডিজেনারেট? কোন ডিজেনারেট? নন ডিজেনারেট, ঠিক আছে। দ্বিতীয়টা তুই একা বলছিস, বাকিরা জানি না কি বুঝছে। দ্বিতীয়টা এবার বল, এই সলিউশনটা হচ্ছে বেসিক হলো, তাই তো? বেসিক হলো, নন ডিজেনারেট হলো। এই সলিউশনটা যেটা পেয়েছি x1 equal to -1/3, x2 equal to 11/3, x3 equal to 0, x4 equal to 0, এটা ফিজিবল না নন ফিজিবল? অন্য কেউ বল। নন ফিজিবল। নন ফিজিবল। হ্যাঁ, নন ফিজিবল, কারণ হচ্ছে x1 নেগেটিভ এসছে, ঠিক আছে তো? তাহলে এই টোটাল সলিউশনটা সম্বন্ধে যদি আমাকে বলতে হয়, এই সলিউশনটা কি বলতে হবে? দিস সলিউশন ইজ বেসিক, ঠিক আছে, নন ডিজেনারেট, নন ফিজিবল, তাই না? মানে প্রতিটা কিন্তু আলাদা আলাদা কনসেপ্ট। বেসিক কাকে বলে তার একটা ডেফিনেশন রয়েছে, ফিজিবল কাকে বলে তার একটা ডেফিনেশন রয়েছে, ডিজেনারেট নন ডিজেনারেট কাকে বলে তার একটা ডেফিনেশন রয়েছে। এবার যদি যখন একটা পার্টিকুলার সলিউশন কি বলতে হবে, এটা বেসিক, ফিজিবল, ডিজেনারেট, মানে এটা বেসিক না নন বেসিক, মানে সলিউশনটা একই সলিউশনের তিনটে ক্যারেক্টারিস্টিক, সেটা বেসিক না নন বেসিক, এই সলিউশনটা ফিজিবল না নন ফিজিবল, সেই সলিউশনটা ডিজেনারেট না নন ডিজেনারেট। বুঝা গেল? প্রতিটা সলিউশনের জন্য আমরা যে সলিউশনটা পেয়েছি, দিস ইজ এ বেসিক, দিস ইজ নন ফিজিবল এন্ড নন ডিজেনারেট। বুঝে যাচ্ছে ব্যাপারটা? এরকম মানে আমরা এইভাবে যদি আমরা সলভ করি, দেখ এখানে চারটে ভেরিয়েবল আছে, ঠিক আছে তো, আর দুটো ইকুয়েশন আছে। এই দুটো দুটো করে জিরো পুট করলে কতগুলো সলিউশন পাবো? এরকম ভাবে দুটো দুটো করে জিরো পুট করলে কতগুলো সলিউশন পাবো? এইরকম ভাবে যদি আমি করি, অন্য কোনো পুট করবো না, জিরো ছাড়া অন্য কিছু পুট করবো না। আমি যেমন x3 x4 জিরো পুট করলাম, এবার হয়তো x2 x3 জিরো পুট, বা x2 x4 জিরো পুট করবো, তারপরে হয়তো x1 x4 জিরো পুট করবো, তারপরে আবার x3, এরকম ভাবে সব করবো, মানে দুটো দুটো করে। কত রকম ভাবে জিরো পুট করা যাবে? 4C2 উপায়ে জিরো পুট করা যাবে, কারণ হচ্ছে চারটে ভেরিয়েবলের মধ্যে দুটো জিরো পুট করছি, খুব স্বাভাবিক কথা। 4C2 উপায়ে জিরো পুট করা যাবে। 4C2 মানে কতগুলো? 4C2 মিন্স 6টা। তাহলে এইরকম ভাবে দুটো ইকুয়েশন চারটে ভেরিয়েবলের জন্য যদি আমি এই পদ্ধতিতে সলভ করি, আমার 6টা সলিউশন পাবো। আমার অ্যাকচুয়ালি সলিউশন থাকার কথা ইনফাইনাইট, কারণ অন্য কিছু আমি পুটে যাচ্ছি না, শুধু জিরো পুট সলিউশন করছি। জিরো পুট করলে 6টা। আচ্ছা, 6টা সলিউশন নিশ্চয়ই বার করা সম্ভব, ঠিক আছে তো? ইনফাইনাইট সলিউশন বার করা সম্ভব নয় যা খুশি পুট করে, কিন্তু এই 6টা সলিউশন তো বার করা সম্ভব, ঠিক আছে তো? এই 6টা এইরকম টাইপের সলিউশন আমরা বার করতে পারবো, ঠিক আছে? প্রথমে আমরা যেটা পুট করলাম সেটা আমরা দেখলাম, আমি আসছি, আমি আবার ইকুয়েশনটা লিখছি। ইকুয়েশনটা গিভেন ছিল আমার x1 plus 2x2 plus 3x3 plus 4x4. This is 7. 2x1 plus x2 plus x3 plus 2x4. This is আমার হচ্ছে 3। এই ইকুয়েশন দুটোকে আমরা ওই ফর্মে প্রথমে লিখে নিলাম, a1x1 plus a2x2 plus a3x2, এই ফর্মে লিখলাম। দেন প্রথমে কি করলাম, প্রথম সলিউশনটা x1 x3 equal to x4 equal to 0 এই পুট করে আমি সলিউশন করলাম। এটা পুট করে সলিউশন করতে গিয়ে আমি যেটা দেখতে পেলাম, সেটা আমার সলিউশন আসলো, এটার করেসপন্ডিং যে হচ্ছে ম্যাট্রিক্সটা B1, এটাকে বলে বেসিক ম্যাট্রিক্স, ঠিক আছে? বেসিক সাবম্যাট্রিক্স বলা হয়, বেসিস সাবম্যাট্রিক্স বলা হয়। এটা ডিটারমিন্যান্ট ভ্যালু নট ইকুয়াল টু 0 পেয়েছি। ডিটারমিন্যান্ট যেহেতু নট ইকুয়াল টু 0 পেয়েছি, তাহলে এই যে সলিউশনটা আমি পাবো হচ্ছে বেসিক সলিউশন পেয়ে গেলাম প্রথমে। দেন আফটার সলভ করার পর আমি দেখতে পেলাম x1 এর মান আমি পেলাম হচ্ছে -1/3। x1 এর মান কত? -1/3। আর x2 এর মান হচ্ছে 11/3। তার মানে প্রথম যে সলিউশনটা আমি যদি লিখি, সেটা পেলাম হচ্ছে -1/3 11/3 0 0 উইথ করেসপন্ডিং যে বেসিস ম্যাট্রিক্স তার ডিটারমিন্যান্ট ভ্যালু নট ইকুয়াল টু 0। আচ্ছা, এরপরে আমি কি করব? এরপরে আমি পুট করব তোর হচ্ছে ধর হচ্ছে x2 x4 0, মানে এটা x3 x4 0 পুট করেছিলাম। দ্বিতীয় কাজ হচ্ছে x2 equal to x4 equal to 0। x2 equal to x4 equal to 0 পুট করলে, আচ্ছা, ইন দ্যাট কেস এই দুটো নন বেসিক ভেরিয়েবল, বেসিক ভেরিয়েবল কত থাকবে? x1 and x3।
x1 and x3 থাকলে তাহলে এখানে a1 and a3 ভেক্টরকে দেখতে হবে। এটার করসপন্ডিং যদি ম্যাট্রিক্সটা b1 b2 ধরি, b2 মানে যদি আমি ধরি এই যে a1 and a3, এই দুটো নিয়ে a1 কলাম ভেক্টরটা বসাবো, a3 কলাম ভেক্টরটা বসাবো। a1 মানে 1 2, a3 মানে হচ্ছে 3 1। এই বসিয়ে যদি ডেট অফ আবার b2 বার করব, ডেট অফ b2 এখানে কত বেরিয়েছে আমি বলে দিচ্ছি। ডেট অফ b2 এর মান বেরিয়েছে -5, -5। এটাও নট ইকুয়াল টু 0। যেই নট ইকুয়াল টু 0 বেরিয়ে গেল, দেয়ারফর এখানেও যে সলিউশনটা পাবো, দেয়ারফর কি বলতে পারবো, বেসিক হবে। বেসিক হবে। এবার ফিজিবল হবে কিনা পরের কথা। এবার এই x1 x2 x4 0 পুট করব কোথায়, এইখানে এই x2 and x4 এর মান 0 পুট করব। দুটো ইকুয়েশন দেখ, একটা পাবো x1 প্লাস 3x3 ইকুয়াল টু 7, এটা হবে 2x1 প্লাস x3 ইকুয়াল টু 3। এই দুটো পুট করার পর আবার সলভ করব। সলভ করলে যে সলিউশনটা পাওয়া যাচ্ছে সেটা মানে সেটা হচ্ছে আমি বলছি সেটা পাচ্ছি হচ্ছে এই জিনিসটা 2/5, এটা x1 এর মান, x2 তো 0, x3 এর মান হচ্ছে পাওয়া গেছে 11/5 আর x4 এর মান 0, এটা পাওয়া গেছে। এইবার দেখ, এবার বল এর করসপন্ডিং যে ডিটারমিনেন্ট ভ্যালু নন জিরো কম্পোনেন্টের করসপন্ডিং কলাম ভেক্টর নিয়ে, এই দুটো নন জিরো কম্পোনেন্ট a3 and a1 and a3 নিয়ে যে ইয়েটা পেয়েছি তার করসপন্ডিং ডিটারমিনেন্ট ভ্যালু নট ইকুয়াল টু 0। দেয়ারফর কি হবে, এই সলিউশনটা বেসিক হলো। ঠিক আছে, তো বেসিক হলো এই সলিউশনটা ফিজিবল। এটা ফিজিবল সলিউশন। Yes. হ্যাঁ ফিজিক্যাল। হ্যাঁ ফিজিবল। তাহলে দেখ এই সলিউশনটা পেলাম বেসিক এন্ড ফিজিবল, এবং এটা নন ডিজেনারেট। ঠিক আছে, তো তাহলে আগের সলিউশনটা পেয়েছিলাম বেসিক, এটা নন ফিজিবল। ঠিক আছে, তো নন ডিজেনারেট। এটা পেলাম হচ্ছে বেসিক, ফিজিবল, নন ডিজেনারেট, তাই না কি? তাহলে এইরকম করে করে আমি পরপর 6টা সলিউশন পাবো। ঠিক আছে, তো এরপরে কি পুট করব, এরপরে পুট করব হচ্ছে ওই বল পরের দুটো ভেরিয়েবল x1 and x4 0 পুট করব। এরপরে একই কথা, x1 = x4 = 0 পুট করব। 0 পুট করলে নন, তাহলে কি বেসিক ভেরিয়েবলের যে করসপন্ডিং এই a2 and যে a3, এটা নিয়ে যে ম্যাট্রিক্সটা হবে সেটা b3 কনসিডার করব। দেন ডেট b3 বার করব। ঠিক আছে, ডেট b3 কি বেরোবে, ডেট b3 এখানে বেরিয়েছে, ডেট b3 এর মান -3, ডিটারমিনেন্ট অফ সরি -6, এটাও নট ইকুয়াল টু 0। তাহলে এখানেও সলিউশনটা কি হবে, বেসিক। এবার সলিউশনটা বার করতে গিয়ে আমি দেখছি যে সলিউশনটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এইটা পাচ্ছে। সলিউশনটা পাওয়া গেল, এটা পাওয়া গেল -1/3 0 0, এটা 11/6 পাওয়া গেছে। বুঝে গেল? এইরকম ভাবে পরপর পরপর আমি 6টা সলিউশন করে নেব। ঠিক আছে, তো আমি বলছি পরপর পরপর যে বুঝতে পারছিস। প্রথমে বললাম x3 x4 0, তারপরে x2 x4 0, তারপরে x1 x4 0, তারপরে করবো x2 x3 0, তারপরে x1 x3 0। ঠিক আছে, দেন লাস্টে কি করবো, x1 x2 0। এইরকম পদ্ধতি পরপর করি তাহলে 6টা সলিউশন। যে 6টা সলিউশনের সেই সলিউশনস গুলো হচ্ছে, একটা হচ্ছে পরপর যে 6টা সলিউশন -1/3, 11/3, 0 0, এটা একটা সলিউশন। করসপন্ডিং b1 যে বেসিক ম্যাট্রিক্সটা সেটা নট ইকুয়াল টু, ডিটারমিনেন্ট ভ্যালু নট ইকুয়াল টু 0। দ্বিতীয় সলিউশনটা পাচ্ছি হচ্ছে 2/5। আমি সলিউশন গুলো করলাম না, তোদের সলিউশন গুলো করতে হবে। ঠিক আছে, এখানে উদাহরণে করে দেওয়া আছে। এটার করসপন্ডিং বেসিক ম্যাট্রিক্স b2, এটাও নট ইকুয়াল টু 0। তারপরে সলিউশনটা আমি পাচ্ছি যে -1/3 0 0। বুঝতেই পারছিস কোনগুলোকে আমি বেসিক নন বেসিক ধরেছি। এটার করসপন্ডিং b3, এটা নট ইকুয়াল টু 0। তারপরে সলিউশনটাই আমি কি পুট করব, x2 x3, মানে এরকম। আচ্ছা, এটা আমি কোনটা করলাম, হ্যাঁ x2, হ্যাঁ। তারপরে সলিউশনটা যেটা পাওয়া গেছে আমি বলছি সেটা হচ্ছে b4, যেটা করা হয়েছে এটাতে ধরা হয়েছে x1 x4 0, x1 x4 0 করেছে। দেন সলিউশনটা যেটা পাওয়া গেছে এটা 0 2 1 0, এই একটা সলিউশন পাওয়া গেছে। করসপন্ডিং b4 টা যেটা ম্যাট্রিক্স সেটা তোর পাওয়া গেছে, b4 টা পাওয়া গেছে এখানে -1। দিস ইজ -1, therefore this is also not equal to 0। তারপরে সলিউশনটা যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে ঠিক আছে, তো তাই গেল।
x1 x2 x3 তারপরে সলিউশন বলতে কি, তারপরে দেখ এই বি5 যেটা বি5 মানে হচ্ছে বি5 আমি যেটা বলছি বি5 মানে হচ্ছে এই জিনিসটা ধরা হয়েছে বল x1 and x3 কে বি5 এ x1 ইকুয়াল টু x3 ইকুয়াল টু 0 এটা যদি পুট করা হয়, x1 ইকুয়াল টু x3 যদি 0 পুট করা হয়, এখানের দিকে তাকা, x1 and x3 যদি 0 পুট করা, ইকুয়েশনটা কি কনভার্ট হয়ে যাবে, 2x2 প্লাস x3 0 পুট করেছি 4x4, দিস ইজ 7, আর এখানে চলে আসবে x2 প্লাস 2x4, দিস ইজ হচ্ছে 3। এখানে দেখছিস কি হয়েছে, ডিটারমিন্যান্ট ভ্যালু কত, এই যে b5 ইকুয়াল টু কত 0 0। আচ্ছা 0 হলে কোনো সলিউশন থাকবে না, তাহলে এটা পুট করলে আর সলিউশন পাবো না, এখানে আমরা সলিউশন পাবো না, ঠিক আছে তো, যেহেতু b5 0 সলিউশন করা পসিবল নয়, তাহলে b5 0 মানে যে মানে এখানে সলিউশন পাবো না, নন বেসিক হয়ে যাবে, সরি কোনো বেসিক সলিউশন এক্সিস্ট করে না হবে, বুঝেছিস, 0 হলেই ইন্ডিপেন্ডেন্ট নয়, যদি ইন্ডিপেন্ডেন্ট না হলেই তোর বেসিক সলিউশন পাবো না, ঠিক আছে তো, তাহলে ব্যাপারটা এটা সলিউশন পাবো না মানে আর সলভ করবো না, এটা সলভ করা যাবেও না, এই ইকুয়েশন দুটোকে সলভ করলে দেখ সলভ করা যায় না, পারবি না, প্যারালাল লাইনস হয়ে যায়, তাহলে এটা সলভ করবো না, দেন লাস্টে b6 টা করবো, b6 টা মানে কোনটা 0 পুট করা হয়েছে, b6 মানে হচ্ছে a1 a2 0 পুট করা হয়েছে, মানে x1 x2 সরি x1 আর x2 যদি 0 পুট করে দিই, x1 x2 যদি 0 পুট, তাহলে x1 x2 0 পুট করে দিলে করেসপন্ডিং যে সলিউশনটা এখানে পাওয়া গেছে সেটা হচ্ছে এই সলিউশনটা, এটা আমি বলছি, এটা পাওয়া গেছে 0 0 1 1 0 0 1 1, এবং b6 এর করেসপন্ডিং b6 এর মান পাওয়া গেছে 2 2 নট ইকুয়াল টু 0, মানে এই দুটো 0 পুট করেছে, x1 x2 0 পুট করলে লক্ষ্য করেছি যে 6 - 4 ডিটারমিন্যান্ট ভ্যালুটা 2 হচ্ছে, তাহলে লক্ষ্য করে দেখ এখানে যে ছটা সলিউশনের মধ্যে যে করেসপন্ডিং বেসিস সাবম্যাট্রিক্স গুলো b1 b2 b3 b4 b5 b6, এই ছটা সাবম্যাট্রিক্স গুলোর মধ্যে পাঁচটাতে নন জিরো পেয়েছিস, তাই না, b5 ছাড়া বাকিগুলো নন জিরো, তার মানে বাকি সবগুলো বেসিক সলিউশন এক্সিস্ট করে, ঠিক আছে তো, মানে কটা বেসিক সলিউশন এক্সিস্ট করে, বেসিক সলিউশন এক্সিস্ট করে হচ্ছে পাঁচটার জায়গায়, এই পাঁচটা বেসিক সলিউশনের মধ্যে ফিজিবল আবার কটা জায়গায়, পাঁচটা বেসিক সলিউশনের মধ্যে ফিজিবল কটা জায়গায়, তিন জায়গায় তিনটা বেসিক ফিজিবল সলিউশন, প্রথমটা নন ফিজিবল পেয়েছিলাম, দ্বিতীয়টা ফিজিবল, তৃতীয়টা আবার নন ফিজিবল, চতুর্থটা ফিজিবল, তারপর 5 নম্বর সলিউশনটা পাইনি, লাস্টেরটা ফিজিবল, তাহলে তিনটে ফিজিবল সলিউশন পেয়েছি, দুটো নন ফিজিবল সলিউশন পেয়েছি, তার মানে কি এই ছটা সলিউশন এইভাবে যেটা করা যায় তার মধ্যে পাঁচটা সলিউশন বেসিক, ঠিক আছে তো, তিনটে সলিউশন বেসিক ফিজিবল, তাই না, বেসিক ফিজিবল সলিউশন তিনটে, ছটা সলিউশনের মধ্যে পাঁচটা সলিউশন হচ্ছে বেসিক উইথ ফিজিবল, মানে দুটো কন্ডিশন একসঙ্গে স্যাটিসফাই করে, সেটা তিনটে, বেসিক ফিজিবল নন ডিজেনারেট এটাও তিনটে, কারণ হচ্ছে বেসিক ভ্যারিয়েবল কেউ 0 আসেনি, যেগুলো 0 পুট করেছিলাম সেগুলোই 0 এসছে, বোঝা গেছে কি বলতে চাইছি আমি, বুঝেছিস, হুম ঠিক আছে, বোঝা গেলে ভালো। এইবার দেখ, এবার প্রশ্ন হচ্ছে এই যে আমি ছটা সলিউশন করলাম, আমার তো লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম যদি গিভেন থাকে ম্যাক্সিমাইজ বা মিনিমাইজ জেড ইকুয়াল টু, এখানে তো শুধু সলিউশনটা করলাম, এরপরে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম দেয়া থাকলে কি থাকবে, ম্যাক্সিমাইজ বা মিনিমাইজ জেড সাবজেক্ট টু সাম কন্ডিশন, ঠিক আছে তো, এবার সাবজেক্ট টু, এখানে তো ইকুয়ালিটি, ইকুয়েশন গুলো কেমন এরকম ইকুয়ালিটি দেওয়া রয়েছে, আমি তো ধরেই নিচ্ছি ইকুয়ালিটি, কন্ডিশন গুলো লেস দ্যান ইকুয়াল টু গ্রেটার ইকুয়াল টু থাকবে, অঙ্কটা যেটা গিভেন থাকবে ম্যাক্সিমাইজ জেড সাবজেক্ট টু সাম কন্ডিশন, সেটা গেটস দ্যান ইকুয়াল টু গ্রেটার ইকুয়াল টু, আমার প্রথমে কাজ কি, এই কনস্ট্যান্ট গুলোকে ইকুয়ালিটি করা, ইকুয়ালিটি করলে নতুন করে ভেরিয়েবল আমাকে ধরতে হবে, ঠিক আছে, নতুন করে ভেরিয়েবল অ্যাড করতে হবে বা বিয়োগ করতে হবে, এই অ্যাড বা সাবট্রাক্ট করার পর আমাকে যে সিস্টেম অফ ইকুয়েশনটা কনভার্ট হবে সেই সিস্টেম অফ ইকুয়েশনটাকে সলভ, ধর আমি বলছি ওই একটা ম্যাক্সিমাইজ জেড ইকুয়াল টু 2x1 প্লাস x2 যে লেস দ্যান ইকুয়াল টু দুটো ভেরিয়েবল ছিল আর দুটো ইকুয়েশন কনস্ট্যান্ট ছিল, x1 মাইনাস x2 ইকুয়াল টু 5 লেস দ্যান ইকুয়াল টু 5 আর x1 প্লাস 3x2 লেস দ্যান ইকুয়াল টু 10, এরকম কিছু একটা গিভেন ছিল, তাহলে ওইটা যেই হচ্ছে স্ল্যাক ভেরিয়েবল অ্যাড করব, দেখবে হচ্ছে দুটো ইকুয়েশন উইথ 4 ভেরিয়েবলস হয়ে যাবে, হবে না, আমি যেটা বলছি,
আমি উদাহরণ হিসাবে যদি নিই, এই যে ম্যাক্সিমাইজ ধর হচ্ছে জেড ইকুয়াল টু দ্য 2x1 মাইনাস x2, এটা করতে হবে সাবজেক্ট টু x1 প্লাস 2x2 লেস ইকুয়াল টু 5 আর x1 মাইনাস x2 লেস ইকুয়াল টু 2, এটা নিলাম উইথ ধরেই নিচ্ছি x1, x2 x1, x2 গ্রেটার ইকুয়াল টু 0। এবার যদি এটাকে আমার সলভ করতে হয়, এটা গ্রাফিক্যালি করা যাবে। আমরা যদি এই মেথডে সলভ করতে চাই, আমাকে কি করতে হবে, এটাকে ম্যাক্সিমাইজ জেড, এটাকে লিখতে হবে 2x1 মাইনাস x2 প্লাস 0x3 প্লাস 0x4, কারণ দুটো অ্যাড করতে হবে। অ্যাড করার পরে এটা হবে 2x1 প্লাস 2x2 প্লাস x3, দিস ইজ 5, আর এটা লিখতে হবে x1 মাইনাস x2 প্লাস x4, দিস ইজ হচ্ছে তোর হচ্ছে 2। আচ্ছা এখানে কিছু নেই, প্লাস 0 ইন্টু x3 করে দেয়, প্লাস এখানে কিছু নেই 0 ইন্টু x4 করে দেয়। তাহলে লক্ষ্য করে দেয়, এখন এই দুটি ইকুয়েশন আমার সলভ করতে হবে, বুঝেছিস তো? এই দুটি ইকুয়েশন যে সলভ করতে হবে, এই পদ্ধতি একই রকম যেভাবে করলাম। প্রথমে x3 x4 0 পুট করব, তারপরে x2 x4 0 পুট করব, তারপরে x1 x4 0 পুট করব, তারপরে x2 x5 0 পুট করব, এই x2 x3 0 পুট করব, তারপরে হচ্ছে x1 x2 0 পুট করব। এরকম 6টা সলিউশন বার করে নিতে হবে। এই 6টা সলিউশনের মধ্যে বেসিক ফিজিবল সলিউশন গুলো দেখতে হবে, নন ডিজেনারেটেড প্রশ্নে বেসিক এন্ড ফিজিবল গুলো দেখতে হবে। আগের প্রবলেমটা যেরকম করলাম, আগেতে আমার বেসিক এন্ড ফিজিবল কটা এসছে? 3টে। যদি এই অঙ্কটা এখানে কোনো ম্যাক্সিমাইজ বা মিনিমাইজ জেড গিভেন থাকতো, দিয়ে এই কন্ডিশন দুটো গিভেন থাকতো, আমরা ওই বেসিক ফিজিবল 3টে সলিউশন নেব, ওই 3টে জায়গায় জেড এর মান বার করব, বুঝেছিস তো? এই যে এই সলিউশনটা দেখ, এই সলিউশনটা বেসিক ফিজিবল এসেছিল, তারপরে হচ্ছে আর কোনটা বেসিক ফিজিবল এসেছিল রে? এইটা না, এটা বেসিক ফিজিবল এসেছিল, আর লাস্টেরটা। এবার যদি কোনো একটা এখানে জেড গিভেন থাকতো, এইখানে যদি ম্যাক্সিমাইজ বা মিনিমাইজ করে কিছু একটা জেড গিভেন থাকতো, এই 3টে পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্টে জেড এর ভ্যালু বার করব, করা যাবে? এই ভ্যালু ভ্যারিয়েবল গুলো বার করে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে মান বার করবো, মান বার করে যেখানে ম্যাক্সিমাম হবে সেটা ম্যাক্সিমাম ভ্যালু, যেটা মিনিমাম হবে মিনিমাম ভ্যালু। বুঝেছিস ব্যাপারটা কি বলতে চাইছি? বুঝেছিস? আমার কাজ কি এবার এই অঙ্কটা করতে গেলে এইটাকে সলভ করতে হবে। সলভ করলে কিছু বেসিক ফিজিবল আসবে। যদি কেউ বেসিক ফিজিবল না আসে, তাহলে দেয়ার ইজ ধরো বেসিক আসলো বাট একটাও ফিজিবল আসলো না, হতেই পারে, নো সলিউশন, কোনো সলিউশন নেই, ঠিক আছে তো? কিন্তু যদি বেসিক এবং ফিজিবল একটা জায়গাতেই আসে, তাহলে সেই জায়গাটার ভ্যালুটাই ম্যাক্সিমাম ভ্যালু। কিন্তু যদি বেসিক এবং ফিজিবল দেখা হচ্ছে আগের যেরকম 3টে জায়গায় এসছে, ঠিক আছে তো, বেসিক এন্ড ফিজিবল বোথ একসঙ্গে কত জায়গায় স্যাটিসফাই? 3টে, তাহলে এখানে দুটো জায়গায় আসবে, দুটো বেসিক ফিজিবল সলিউশন, সেই দুটো এখানে জেডে পুট করব। যদি ম্যাক্সিমাম, যে পয়েন্টে ম্যাক্সিমাম সেটাই ম্যাক্সিমাম ভ্যালু অফ জেড, এন্ড সলিউশন হয়ে যাবে ওই যে সলিউশনটার জন্য ম্যাক্সিমাম হলো। বুঝেছিস ব্যাপারটা? বুঝেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ স্যার। এইগুলো ব্যাপারটা আমার করতে হবে, কিন্তু প্রথমে ওই অত সলিউশনের মধ্যে নেই। আমার প্রথম যে কাজ আছে বেসিক ফিজিবল সলিউশন বার করা। আমার প্রথম যে ব্যাপারগুলো আছে, এই সিস্টেম অফ ইকুয়েশন এইভাবে গিভেন থাকবে, দেন তার বেসিক এন্ড ফিজিবল সলিউশন থেকে বার করতে হবে। পদ্ধতিটা নিশ্চয়ই বুঝেছিস, সলভ করতে হবে কিভাবে, ঠিক আছে? সলভ করতে হবে কিভাবে বুঝেছিস, আর কি লিখতে হবে আমি তোদের আজকে লেখাতে গেলে মানে অনেকটা সময় লাগবে, আমি তোদের একটা কিছু পোস্ট করে দেবো কি লিখতে হবে, হ্যাঁ হোয়াটসঅ্যাপে আমি পোস্ট করে দেবো, সেটা কিভাবে অঙ্ক লিখতে হয় লিখে নিস, একটা অঙ্ক লিখে আমি পোস্ট করে দেবো। মানে এই টাইপের অঙ্ক দেখবে যে 4 এক্সারসাইজ 4 এর অঙ্কগুলো করতে হবে। 4 এর প্রথম থেকে আরম্ভ করে 2 এর থেকে করার চেষ্টা করবি, 2 থেকে বা হচ্ছে একের থেকে করবো, এই পাশে 1 থেকে 1 এর এবি আছে, এইগুলো পর সব করে যাবি, 11 পর্যন্ত সব অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? এখানে বেসিক ফিজিবল সলিউশন সব বার করা এই অঙ্কগুলো, ঠিক আছে? 2 এর অঙ্কটা ফাইন্ড আউট দ্য বেসিক সলিউশন অফ দ্য সেট অফ ইকুয়েশন, অল বেসিক সলিউশন, যতগুলো বেসিক হবে। এ আর বি এর অঙ্কটা, সি এটা বলছে হাউ মেনি বেসিক সলিউশন আর দেয়ার ইন দ্য ফলোইং সেট অফ ইকুয়েশন, ফাইন্ড অল অফ देम। একই ব্যাপার, বেসিক সলিউশন গুলো বার করতে বলেছে। এখানে সবগুলো বেসিক সলিউশন বার করতে হবে। এখানে ওই তারপরের পার্টটা নেই, আমি যেটা বললাম যে হচ্ছে যদি এলপিপি আকারে দেওয়া থাকে ম্যাক্সিমাইজ জেড, দেন কি করতে, এটা অন্য একটা চ্যাপ্টারে আছে, এটা মনে হয়
চ্যাপ্টার এর মধ্যে আছে ভ্যালুস গুলো বার করা। চ্যাপ্টার 6 এর প্রথম দিকে আছে, ওইটা দেখতে পারি 11 আর চ্যাপ্টার 6 এর প্রথমের অঙ্কগুলো 1 1 2 3 1 2 3 চ্যাপ্টার 6 এর 1 2 3 বুঝেছিস, আর চ্যাপ্টার 4 এর সবগুলো। বোঝা গেল ব্যাপারটা? স্যার পিডিএফ করে দিয়ে দেবেন একটা? কোনটা? এই চ্যাপ্টার গুলো আগের মতো। আগের মতো বই কিনিস না এখনো? হুম, like একটা অঙ্ক লেখ, সলভ না, ফাইন্ড all basic solution of the given system। বেসিক সলিউশন বার করো। সিস্টেমটা বলা আছে 3x1 plus x2 minus x3 is equal to 5, আর একটা বলা আছে 6x1 plus হচ্ছে 4x2 minus 2x3 equal to 2। এটা প্রবলেমটা, সলিউশন করছি আমরা, সলিউশন করেই দিচ্ছি, তাড়াতাড়ি একটু করি। ঠিক আছে, গিভেন সিস্টেম অফ ইকুয়েশন কি হবে? সিস্টেম অফ ইকুয়েশন, সিস্টেম অফ ইকুয়েশন এটা কি আছে? 3x1 plus x2 minus x3 equal to 5। লিখছিস তোরা? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটাকে কি ফর্মে লেখা যাবে? এটাকে যদি আমি ধরে নিই, লেট a1 equal to 3 6, a2 equal to 1 4, a3 equal to -1 -2 and b equal to 5 2 ধরে নিই, দেন এটা সিস্টেম 1 নাম দিলাম, দেন the given system can be written as কি হবে? a1 x1 plus a2 x2 a3 x3, this is এই ফর্মে লেখা সম্ভব হবে, তাই তো? এবার দুটো ইকুয়েশন উইথ 3 ভেরিয়েবলস আছে, ঠিক আছে তো? মানে এবার তাহলে কি একটা করে জিরো পুট করতে হবে, ঠিক আছে তো? একটা করে জিরো পুট করা মানে তাহলে কত রকম উপায়ে জিরো পুট করা যাবে? TC1 মানে 3 রকম, তাই না? উল্টো ভাবে বলা যায় যে আমার যেহেতু দুটো ইকুয়েশন 3টে ভেরিয়েবল, আমার দুটো করে ভেরিয়েবল এট এ টাইম নিয়ে সলভ করা যাবে। মানে কত রকম উপায়ে সলভ করা যাবে, মানে 3 রকম উপায়, 3C2। অ্যাকচুয়ালি কেউ কতগুলো জিরো পুট করা যাবে সেটাও বলতে পারে, আর কতগুলো ভেরিয়েবল ধরা যাবে একই। অ্যাকচুয়ালি NCR ইকুয়াল টু NCR n মাইনাস আর হয়, ওই জন্য উল্টোটাও বলা যায়। তার মানে আমি বলছি এখানে বলছি taking two variables at a time, we can form
হচ্ছে 3C2 ইকুয়াল টু 3 হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স 3 স্কোয়ার ম্যাট্রিক্স হুইচ আর B1, প্রথমে B1টা না, B1 মানে x30 পুট করবো, B1 ইকুয়াল টু কি হবে, B1টা দেখ কি হবে, x30 পুট করেছি, B1 মানে হচ্ছে B1 ইকুয়াল টু আমি লিখবো 3164, তাই না, 3614 দুটো কলাম A1 A2 নিয়ে। B2টা মানে হচ্ছে x2টা 0 পুট করবো, B2টা হবে লিখতে পারবি 3 - 1 6 - 2, ঠিক আছে, এন্ড B3 তুই লিখতে পারবি হচ্ছে কোনটা, B3 লিখতে পারবি হচ্ছে x1টা 0 পুট করবো, x1টা তাহলে 1 - 1 4 - 2, এটা ঠিক আছে, এরকম হবে। এই অঙ্কটা তো লিখতে হবে, অঙ্কটা লিখতে এইভাবে লিখতে হবে। এবার নাও বার কর, নাও ডেট B1, এটা বার কর, ডেট মানে 3164, দেখো তাহলে 12 - 6 ইকুয়াল টু 6, নট ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে কি হলো, তাহলে এই যে B1টা যেই নট ইকুয়াল টু 0 হলো, ডেট B1টা, তাহলে কি লিখতে পারবো, তাহলে লিখতে পারবো A1 A2 হয়ে যাবে ইন্ডিপেন্ডেন্ট, তাই না, এখান থেকে লিখতে পারবো therefore A1 and A2, কারণ A30 পুট, সরি x30 পুট করে দে, আর ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। ইন্ডিপেন্ডেন্ট হলো, ইন্ডিপেন্ডেন্ট পাওয়া মানেই মানে x1 and x2 এর জন্য যে সলিউশনটা পাবো সেটা বেসিক সলিউশন হবে, ঠিক আছে। তো A1 A2 ইন্ডিপেন্ডেন্ট এবং ওই করেসপন্ডিং যে বেসিস ম্যাট্রিক্স B1টা হচ্ছে করেসপন্ডিং বেসিস সাবম্যাট্রিক্স হবে, এবং x1 x2 বেসিক ভেরিয়েবল হিসাবে ট্রিট করে সলভ করব। হিয়ার x1 x2 are basic variables and x3 is a non-basic variable. x3 is a x1 x2 are basics আর x3 হচ্ছে তো নন বেসিক ভেরিয়েবল, তো চলে আসছে। তাই যদি হয় এবার তাহলে কি হবে, উই পুট x1 x3 ইকুয়াল টু 0 পুট করে দেবো, তাই না, x3 ইকুয়াল টু 0 ইন হচ্ছে এই গিভেন সিস্টেম বা ইন 1, তাহলে পুট করে দে, পুট x3 ইকুয়াল টু 0 ইন 1 যদি পুট করে দিই, দেন আমরা কি পাবো, ইকুয়েশনটা কনভার্ট হয়ে যাবে, দেখ x3 ইকুয়াল টু 0 পুট করে দিলে তোর হয়ে যাবে 3x1, তাই তো, প্লাস x2 দিস ইকুয়াল টু তোর 5, x3 0 পুট করেছে, আর একটা হয়ে যাচ্ছে 6x1 প্লাস 4x2 দিস অ্যাকচুয়ালি 2, ঠিক আছে। এইবার এই দুটো থেকে সলভ করতে হবে, এটা সলভ করা যাবে, তাই তো নাকি, এটা যেহেতু B1 নট ইকুয়াল টু 0 এসছে, এটা তোরা সলভ করবে, এখানে তোরা যোগ বিয়োগ করে সলভ করে দিবি, এখানে আমি একবারে লিখেছি সলভিং উই গেট, এখানে সলভ করবি 2 লাইনের সলভিং উই গেট তুই কি পেয়ে যাবি, x1 তুই পেয়ে যাবি হচ্ছে 3 আর x2 এর মান -4, x2 ইকুয়াল টু -4, তাহলে x1 3 x2 -4 পেলাম, আর x3 তো অলরেডি 0 আছেই, therefore the সলিউশনটা কি হবে, therefore the corresponding solution is the corresponding basic solution is কি হবে, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যে 3 -4 0, কি বোঝা যাচ্ছে, এটা হয়ে গেল। এবার কি করব, এবার হচ্ছে B2টা বার করব, ডেট B2 ক্যালকুলেট করব। নাও ওরা কি করবে, নাও ডিটারমিন্যান্ট অফ B2, সরি ডিটারমিন্যান্ট অফ
ডিটারমিনেন্ট অফ B2 মানে কোনটা আসবে, আমি x মানে A1 and A3 দিয়ে যে ম্যাট্রিক্সটা, A1 A3 দিয়ে যে ম্যাট্রিক্সটা করলে সেটা তো চলে আসছে 3 6, এটা আর A3 এর কলামটা কত -1 -2 আছে, ঠিক আছে তো, এটা এর ডিটারমিনেন্ট হবে, এর ডেট, তাহলে ডিটারমিনেন্ট অফ দিস, আচ্ছা এর ডিটারমিনেন্ট মানে কত, এটা হচ্ছে দেখ মাইনাস কত 6 প্লাস 6, এটা কত আসবে 0, তাই না, 0 আসা মানে কি দাঁড়ালো, নন 0 আসা নন বেসিক, ঠিক আছে তো, নন বেসিক মানে কি, দেয়ারফর এখানে লিখবো দেয়ারফর the vectors A1 A3 are linearly dependent, আচ্ছা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট যদি পাওয়া যায় তাহলে কোনো বেসিক সলিউশন এক্সিস্ট করবে না, দেয়ারফর কি লিখবো, there is no basic solution, there is no basic solution of the problem, সলিউশন নেই, এরপর আমার কি থার্ড কাজ, ওই ম্যাট্রিক্সটা কনসিডার করব, এটা এগেন ডিটারমিনেন্ট অফ B3 বার করব, ডিটারমিনেন্ট B3 মানে A1 টা 0 পুট করেছি তাই না, যে মানে B3 মানে সরি X1 টা 0 পুট করেছি, এটা মানে ডিটারমিনেন্ট অফ A2 A3, এটা বার করব, ডিটারমিনেন্ট অফ A2 A3 মানে ডিটারমিনেন্ট অফ কোন জিনিসটা হবে, হচ্ছে 1 4 হচ্ছে A2 আর A3 হচ্ছে -1 -2, মানে এটা ডিটারমাইন করলে দেখ -2 প্লাস 4 দিস ইজ 2 নট ইকুয়াল টু 0, তাহলে কি হয়ে যাবে আবার বেসিক, তাহলে মানে এখানে কি আছে দেয়ারফর the vectors A2 A3 are linearly independent, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট পেলাম, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট পাওয়া মানে হচ্ছে কি তোর হচ্ছে বেসিক সলিউশন থাকবে, তাই তো, বেসিক সলিউশন থাকলে আমি এবার x1 টা 0 পুট করে দিই, পুটিং একই কাজ, যখনই বেসিক সলিউশন থাকবে বেসিক সলিউশন বার করব, পুটিং x1 equal to 0 in 1 যদি পুট করে দিস তাহলে সিস্টেম অফ ইকুয়েশনটা কি, দেন আমরা কি পাবো, দেন আমরা পেয়ে যাব হচ্ছে x2 minus x3, প্রথম ইকুয়েশনটা হচ্ছে যে x2 minus x3 this is 5 আর এটা হবে 4x2 minus 2x3 this is 2, ঠিক আছে, এবার এই দুটোকে সলভ করব, সলভিং, এই আমি সলভিং লিখে দিচ্ছি তোরা সলভটা করবি, সলভিং উই গেট এটা পেয়েছি x2 equal to পাওয়া যাচ্ছে -3 and x3 equal to পাওয়া যাবে -8, ঠিক আছে তো, তাহলে কি হলো, therefore the corresponding solution is থার্ড ব্র্যাকেটের মধ্যে তোর প্রথমটা 0, পরেরটা হচ্ছে -3 আর এটা -8, তাহলে তিনটে সলিউশন পেয়েছি, কোশ্চেনটাই বলেছিল বেসিক সলিউশন বার করতে, বেসিক সলিউশন গুলোই করা যায়, নন বেসিক করাই যায় না, তাহলে কটা বেসিক সলিউশন পেলাম, কটা বেসিক সলিউশন, দুটো। হ্যাঁ দুটো বেসিক সলিউশন আমি পেয়ে গেছি, হ্যাঁ দুটো বেসিক সলিউশন, ফিজিবল কটা, ফিজিবল, হ্যাঁ দুটোই নন ফিজিবল, দুটোই নন ফিজিবল, তার মানে এখানে কোশ্চেনটাই বেসিক সলিউশন বার করতে বলেছিল, তাহলে কি দেয়ারফর দ্য বেসিক সলিউশনস অফ দ্য গিভেন ইকুয়েশন আর, তাহলে লিখতে হবে দেয়ারফর দ্য বেসিক solution of the given
ইকুয়েশন গিভেন সিস্টেম। আর কি হবে, প্রথমটা হয়ে যাবে 3 minus 4 0 and দ্বিতীয়টা হয়ে যাবে স্যার সলিউশনের মানটা ঠিকঠাক বেরিয়েছে? -4 হবে না x2 এর মান? কোনটা, দ্বিতীয়টা? x2 এর মান এটা -4 আসছে, -4 আসছে। -4 আর -9 -4 আমি তো 2 কে পাই করেছি, এটা -4 আসছে না, আমার খাতায় তাহলে ভুল করা আছে, এটা 9 আসছে, হ্যাঁ -4 আর 9 আসছে, হ্যাঁ তাহলে -4 আর -9 -4 আর -9 ঠিক আছে, জানি না এখানে ভুল করা আছে যাই হোক কোনো কারণে। এই দুটো হবে, তাহলে হচ্ছে 0 -4 -9 এই জিনিসটা আসছে, তাহলে বেসিক এটাই आंसर আছে, কোশ্চেনে যেটা গিভেন থাকে দ্য বেসিক সলিউশনস অফ দ্য গিভেন সিস্টেম আর বলে এই দুটো লিখবি। এবার বোথ আর নন ফিজিবল, ঠিক আছে, তো একটা ফিজিবল পাইনি, তিনটে সলিউশনের মধ্যে একটা নন বেসিক, বাকি দুটো বেসিক, বেসিক সলিউশনস গুলো দুটোই নন ফিজিবল, ঠিক আছে। এবার যদি এখানে যদি কোনো এটা যদি এলপিপি আকারে দেয়া থাকতো, কোনো ম্যাক্সিমাইজেড অথবা মিনিমাইজেড আকারে দেয়া থাকতো, তাহলে কিন্তু এর কিছু কোনো সলিউশন পেতি না, বুঝলি তো, ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু পেতি না, তাই না? কারণ হচ্ছে আমি বলেছি এলপিপির ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু থাকবে বেসিক ফিজিবল সলিউশনে, আচ্ছা আমি বলেছি না, মানে এটা আমি বলছি কিন্তু থিওরেম আছে, বুঝে গেল, বেসিক নন ফিজিবল ফিজিবল সলিউশন হলে তার ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু থাকবে, তাহলে এইখানে যদি কোনো ম্যাক্সিমাইজ বা মিনিমাইজেড সাবজেক্টে এই দুটো কন্ডিশন গিভেন থাকতো তাহলে নো সলিউশন হয়ে যেত এই প্রবলেমটা, বুঝেছিস ব্যাপারটা? এই লিখতে হবে, আমি ইচ্ছে করে ছোট একটা প্রবলেম করলাম যাতে শেষ হয়ে যায়, তাহলে ওই 6টা ভেরিয়েবলের জন্য সলভ করতে গেলে লেখাটা বোঝা গেছে নিশ্চয়ই কি লিখতে হচ্ছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। বোঝা গেলেই ভালো, ঠিক আছে। কারোর কোনো কোশ্চেন থাকলে বলতে পারিস এই রিলেটেড, যদি কোনো কোশ্চেন থাকে 5 মিনিট সময়, বল হ্যালো স্যার, বল। স্যার বলছি আগের দিন আগের চ্যাপ্টারের অঙ্ক করার সময় বেশ কতগুলো টার্ম দেখেছিলাম উদাহরণে, কিসের ওই যে গ্রাফিক্যাল মেথডে অঙ্ক করার সময় কি ওই টার্ম বইতে কিছু দেখেছিস? এক্সাম্পল ছিল, ওইগুলো হ্যাঁ। দেখছিলাম, তার মাঝখানে ওই কনভেক্স সেট, কনভেক্স হ্যাঁ। পলিহেড্রন, সেটা তো পড়তে হবে, সেগুলো তো থিওরেম তো আমরা পড়িনি, কনভেক্স সেট কনভেক্স পলিহেড্রন সব পড়তে হবে, এরপরেই আছে। হ্যালো স্যার, বল। বলছি ফিজিবল কখন হবে ঠিক তো আরেকবার বলে দিন না। সবগুলো গেটার ইকুয়াল টু 0 হলো, অত বেসিক সব ভেরিয়েবল গুলো গেটার ইকুয়াল টু 0 হলে, যতগুলো ভেরিয়েবল অঙ্কে দিবে সবাই যদি গেটার ইকুয়াল টু 0 এখানে তো তিনটে। আচ্ছা। তিনটেই গেটার দেন ইকুয়াল টু 0 হলে যে কোনো একটা নেগেটিভ হয়ে গেলে নন ফিজিবল, অতএব কোনটা বেসিক নন বেসিক দেখারই দরকার নেই, ফিজিবল মানে সবগুলো গেটার ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা স্যার, শেষে বললেন যে যদি বেসিক ইকুয়েশন হয় কি মানে সলিউশন যদি বেসিক হয় কিন্তু ফিজিবল না হলো তাহলে এলপিপি এর ক্ষেত্রে ওটা কি বললেন? নো সলিউশন, মানে ও মানে ম্যাক্সিমাইজ বা মানে মিনিমাইজ রিজিয়ন পাওয়া যাবে না, মানে ফিজিবল রিজিয়ন পাওয়া যাবে না। না ফিজিবল রিজিয়ন পাওয়া যাবে না কোনো, ও আচ্ছা। ঠিক আছে, সব কন্ডিশন গুলো স্যাটিসফাই করে কোনো ফিজিবল সলিউশন পাওয়া সম্ভব না। এবার রিজিয়ন ব্যাপারটা কি, এটা আপ টু 2 ভেরিয়েবলস পর্যন্ত তো রিজিয়নের কনসেপ্ট আছে, দেন 3 ভেরিয়েবলস এর কোথায় রিজিয়ন, 4 ভেরিয়েবলস এর কোথায় পাবি, ঠিক আছে। আর কিছু স্যার ইনইকুয়ালিটি গুলোকে ইকুয়ালিটি করার সময় আমরা ওই কোনো ভেরিয়েবল যোগ করছি বা বিয়োগ করছি, যেমন লেস দ্যান ইকুয়াল টু থাকলে কোনো ভেরিয়েবল যোগ করছি, তাহলে লেস দ্যান অর ইকুয়াল টু, যদি ইকুয়াল টুই ধরি তাহলে তো কিছু যোগ করতে হতো না, 0 যোগ করলি x3 ইকুয়াল টু 0, আর আলটিমেটলি ওই x3 যেটা যোগ করেছি সেটা 0 আসবে। একবারও তো বলিনি x3 পজিটিভ, x3 গ্রেটার ইকুয়াল, দেখ ওখানে আবার লেখা যেটা যোগ করেছে x3 গ্রেটার ইকুয়াল টু 0, সব সব করা আছে, গ্রেটার ইকুয়াল টু 0 মানে 0 হতেই পারে যখন ইকুয়াল টু হয়ে যাবে, বুঝেছিস? অ্যাকচুয়ালি যখন ইকুয়াল টু থাকবে তখন আমরা ডিরেক্ট, যদি ইনইকুয়ালিটি না থেকে ডিরেক্ট ইকুয়াল টু থাকে তখন আমরা যোগ করবোই না, ঠিক আছে। মানে লেস দেন ইকুয়াল টু থাকলে অ্যাড করব, গ্রেটার ইকুয়াল টু থাকলে বিয়োগ করব, কি করতে হবে তার আগে বিটাকে পজিটিভ করতে হবে, ঠিক আছে তো।
বিটাকে পজিটিভ করার পর লেস দ্যান ইকুয়াল টু থাকলে অ্যাড করব, গ্রেটার ইকুয়াল টু থাকলে হয়ে যাচ্ছে তো বিয়োগ করব। এইবার হচ্ছে সেই যে যোগ বিয়োগটা করছি সেটাও তো আমরা ভেরিয়েবলটাকে বলছি গ্রেটার ইকুয়াল টু 0। এটা মেবি এটা 0 হয়ে যেতে পারে, যদি এটা ইকুয়াল টু হয়ে যায় ওটা 0 হয়ে যাবে। আর হ্যালো স্যার, বল। বলছি স্যার আজকের ক্লাসটা তো মনে হচ্ছে রেকর্ডিং করেছেন, আজকে আপলোড করে দিন না। আসলে বেসিক ফিজিবল আর ওই যে ডিজেনারেট নন ডিজেনারেট ওইগুলো স্যার ভালো শুনতে পাইনি।